এতগুলো মানুষের সামনে তুই একটা বিধবা মেয়েকে কিভাবে করতে পারলি? আমার মান সম্মান সব শেষ করে দিলি। তোর মতন কুলাঙ্গার যে ঘরে আছে তার জীবনে আর সুখ নামে কোনো কিছু দেখা লাগবে না। আপনি কি চুপ করে থাকবেন? আমি আবারও বলছি, ওই ছেলে যদি আপনার হাত আর একবার ধরে আমি ভেঙে ফেলবো। ফালতু ছেলে, ওর হবু বর ওর হাত ধরতে পারে, তোর এখানে কি সমস্যা? এই রাহেলা, তোমার ছেলেকে সামলাও। আমার আর মান সম্মান খেতে না করো। এইখান থেকে চল। তুই আমার চাকরিটাই খেয়ে দিলি। বস আমার চাকরি রাখবে কিনা আল্লাহ ভালো জানে। আয়ানের আপু টেনে নিয়ে যেতে নিলে আয়ান বলে উঠল, আপনি কি আমাকে সত্যি চিনতে পারছেন না নাকি? আপনি আমাকে চেনেন আর না চেনেন, আপনি এই ছেলেকে কখনোই বিয়ে করতে পারবেন না। এইসব নাটক বন্ধ করেন। রায়হান সাহেব, আপনার ছেলে নিজের লিমিট ক্রস করে ফেলেছে। রেগে নদীর আব্বু গার্ড ইশারা করলে আয়নকে ধরে গার্ডরা মারতে লাগলো। আয়নের আব্বু আম্মু নদীর আব্বু আম্মুর কাছে ক্ষমা চাইতে লাগলো। আয়নের ঠোঁট কেটে রক্ত বের হতে দেখে নদী চিৎকার দিয়ে বলল, গার্ডস, প্লিজ স্টপ। নদীর চিৎকার শুনে গার্ডরা সবাই থেমে গেল। নদীর দিকে সবাই অবাক হয়ে তাকালো। নদী আয়নের দিকে এগিয়ে গিয়ে ওর ঠোঁটে রক্ত মুছিয়ে দিতে দিতে বলতে লাগলো, তুমি এখানে কি শুরু করছো? এখান থেকে চলে যাও। তুমি ছোট মানুষ, এসবের ভেতরে এসো না। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। এখান থেকে চলে যাও। নদীর কথা শুনে আয়ান হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আমাকে যতটা ছোট মনে করেন আমি অতটা ছোট না। আমার 18 বছর পড়ছে। তো আমার থেকে বড় হয়ে গেছো নাকি? আমি বিধবা। আমার কথা কি কানে ঢোকে না তোমার? আমার আর আপনার একটা পরিচয় আছে, ওইটাই আসল। এইসব বিধবা আমি মানি না। সো ফানি। তুমি জানো তুমি কি বলছো? ওইটা একটা অ্যাক্সিডেন্ট। আমাকে আর ওই ছেলেকে দেখছো? আমাদের কত সুন্দর মানাচ্ছে দেখো। নদী কথাগুলো বলে রনির পাশে দাঁড়ালো। রনির হাত ধরতেই আয়ান রাগী বলল, একদম বাজে দেখা যাচ্ছে। ওর হাত ছাড়েন, আমার রাগ হচ্ছে। এই নদী, তুই ওকে প্রশ্রয় কেন দিচ্ছিস? এই গার্ড, ওকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ওই যেন এইবারের আশেপাশে আসতে যেন ভয় পায়। আয়ান, এখান থেকে চল, তুই কিন্তু বেশি বেশি করছিস। আম্মু, হাত ছাড়ো। গার্ড এসে মারতে লাগলো। নদী বলে উঠল, মাইর না খেয়ে এখান থেকে চলে যাও। আয়ান মার খেতে খেতে পড়ে গেল। নদী হাত এগিয়ে দিল। নদী বলে উঠল, গার্ডস, থামেন। কি শুরু করছেন? একদম না, খুব সাহস আমার মেয়েকে স্পর্শ করে। স্যার, আমার ছেলে ছোট, বুঝতে পারে নাই। স্যার, আপনার পায়ে ধরি, ওকে ক্ষমা করে দেন। ওকে ছেড়ে দেন, ও মরে যাবে। আয়নের আব্বু পায়ে ধরতে যাবে, নদীর আব্বু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী থামাতে বললে কেউ শুনল না। নদী রেগে সোজা আয়ানকে জড়িয়ে ধরল। নদীর শরীরে লাঠির বাড়ি পড়তে নদীর আম্মু চিৎকার দিয়ে উঠল। নদীর আব্বু থামতে বলল। নদী আয়ানকে জড়িয়ে ধরে বলল, কেউ ওর গায়ে হাত দিলে আগে আমাকে মারতে হবে। আয়ান, এই আয়ান, আমার দিকে তাকাও। তোমাকে বললাম চলে যাও। আমার কথা কানে কেন নাও না? আপনি যান। আপনি আমাকে চেনেন না, আমার জন্য কেন বাড়ি খাইলেন? আয়ান কথা বলে নদীকে সরিয়ে দিতে লাগলো। নদী জোর করে ওর দুই গাল দুই হাত দিয়ে ধরে বলল, আমার দিকে তাকাও, শান্ত হও। আমি কি বলি শোনো। কোনো কথা শুনবো না, ছাড়েন আমাকে। আপনি চেনেন না, চেনা আমাকে লাগবে না। আমি মাইর খাইতে নিয়েছি, খাইতে থাকি। আপনাকে নাক গলাতে বলছি আমি। যান, ওই ছেলের হাত ধরে নাচেন গিয়ে, দরকার পড়লে কিস করেন গা। আয়ানের পাগলামি দেখে নদীর রাগে শক্ত করে নিচের দিকে তাক করে ধমকে সুরে বলল, জাস্ট শাট আপ। কি যাতা বলছো? ওকে আমি কিস করব মানে? করেন গা, আমি কি না করছি নাকি? আর না করার কি? আমি তো হাত ধরতে না করলাম, তারপরও তো আপনি ওর হাত ধরলেন। ধরেন, যান, যা ইচ্ছে করেন গা। নদী হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী ওর শাড়ির আঁচল মাথার উপর দিয়ে ওর ঠোঁটে কিস করে দিল। নদীর আব্বু আম্মু আয়নের আব্বু আম্মু অন্যদিকে তাকালে। নদীর আব্বু রেগে ফায়ার হতে লাগলো। রনি রেগে নদীর কাছে এসে হাত ধরতে যাবে, আয়ন সাথে সাথে হাত ধরে এক ঝটকায় সরিয়ে দিল। রনি রেগে বলল,
নদী, কি হচ্ছে এসব? রনির চিৎকার শুনে নদীর সাথে সাথে আয়না ঠোঁট ছেড়ে দিয়ে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে রনির দিকে তাকালো। রনির আগে চোখ লাল হয়ে গেল। আয়ান বলে ওঠে, পরে কথা বলি তোমার সাথে। আমার হাজব্যান্ড রাগ করছে, ওর রাগ ভাঙিয়ে নেই। নদীর কথা শুনে সবাই চমকে উঠল। সবাই অবাক চোখে তাকালো। রনি কিছু রেগে বলতে যাবে, তখনই নদী ইশারা করে চুপ থাকতে বলে। আয়নের দিকে তাকিয়ে বলল, রাগ কমছে নাকি আরো লাগবে? জানি না, আপনি জানতো। থাপ্পড় মারবো নাকি? রক্ত পড়ছে, চলো আমার সাথে। যাব না, বাপ এসে মারে আর মেয়ে এসে আদর দেখায়। কে জানে আপনি পাকনা হয়ে গেছেন। এইসব পাকনামি আমার সামনে চলবে না। আর এত বছর পর মনে পড়ছে আমাকে চেনার কথা। মিস করছি, বাট আপনি কোথায় সেটা কে জানে। কেমনে মিস করলে? জানি না, হুট করে একদিন আপনাকে স্বপ্নে দেখি, তারপর থেকে আস্তে আস্তে আপনাকে নিয়ে ভাবতে থাকি। আর স্বামী স্ত্রী ব্যাপার গল্পগুলো পড়তে পড়তে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। পাঠ্য বই পড়ার নাম নাই, এসেছে বই পড়তে। কার বই পড়েন শুনি? সাইমা ইসলাম হ্যাপি গল্পগুলো শুনি। ওনার গল্পগুলো আমার ভালো লাগে। ওনার গল্প শুনলে আমার আপনার কথা মনে পড়ে। সেই আবার কে? চিনবেন না, ওইসব রাখেন। আপনি আমাকে মেনে নিবেন নাকি না? ও, আপনি তো দেখি আমার আব্বুর বসের মেয়ে, কোটিপতি। আমার সাথে তো কোনো সম্পর্ক রাখা তো দূর, প্রশ্নই আসে না। কিন্তু আমিও পড়াশোনা করে একদিন বড় বিজনেসম্যান হব, যদি আপনি আমার পাশে থাকেন। আয়ানের কথা শুনে নদী ফুলকুচকে তাকিয়ে বলল, আমি মেনে নিলে পড়াশোনায় মনোযোগ দিবে? আর কোনো দুষ্টুমি ফাজলামি করবে না? আপনি থাকলে আমি কোনো দুষ্টমি ফাইজলামি করব না। আমি আপনার কাছে পড়তে বসবো, প্রমিস না? আয়নের কথা শুনে কয়েকজন হেসে দিল। নদীর আগে লোক নিয়ে তাকিয়ে বলল, ওই যে শুরু হয়েছে ফাজলামি। প্রমিস না মানে কি? না মানে অল্প অল্প দুষ্টুমি করব, বেশি না। আচ্ছা শোনো, আমি তোমাকে মেনে নিব তুমি ভালো করে পড়াশোনা করলে। আর মাথায় রেখো আমি কিন্তু বিধবা। আপনি আমার বউ, এখন কোনো বিধবা না। আপনি আয়ান তালুকদারের বউ। নদী আয়নের কথা শুনে ভুরকুচকে তাকিয়ে আয়নের ঠোঁটে রক্ত মুছে দিতে লাগলো আর বলল, ঠিক আছে, সব বুঝলাম, বাট মাথায় রাখবে তুমি যে পর্যন্ত ম্যাচিউরিটি না হবে ততদিন একদম বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা, একটু ভেবে নেই। আয়ন কিছুক্ষণ চুপ করে থেকে ভাবতে লাগলো। রাজি হয়ে নে, পরে কিভাবে পটানো লাগে বুদ্ধি বের করা যাবে। কি ব্যাপার, কি ভাবো? আবার কোনো শয়তানি বুদ্ধি মাথায় আসলো? না না, ভালো কিছু মাথায় এসেছে। আমি সব শর্তে রাজি। ভেবে দেখো। না, ভেবে দেখছি, মেনে নিলাম। আগে তো আপনাকে পেয়ে নেই, তারপর দেখা যাবে। নদী ভুরকুচকে তাকিয়ে বলল, কি বলে? না, কিছু না। ওকে ঠিক আছে। নদী পিছনের দিকে ঘুরে তাকালো। রনি ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আমি আগেই বলছি বিয়ে করব না, আমার সমস্যা আছে। আমি বিয়ে করতে পারবো না। বাট তোমরা পার্টির নাম করে এখানে এঙ্গেজমেন্ট করার ব্যবস্থা করছো। বাহ, তোমাদের আর কি বলবো। রনি, আমি তোমাকে বিয়ে করলেও হবে না। আমি অলরেডি বিবাহিত। এই ছেলেকে দেখছো, এটা আমার হাজব্যান্ড। হোয়াট? এই ছোট ছেলে তোমার হাজবেন্ড কিভাবে হয়? তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমাদের সাথে মজা করছো? নদী, পাগল হয়ে গেছস নাকি তুই? এসব কি উল্টোপাল্টা কথা বলছস? এই ছেলের সাথে তোর কিভাবে বিয়ে হতে পারে? আমাদের কিছু না জানিয়ে কিভাবে বিয়ে করলে তুই? আমি বুঝছি এই এঙ্গেজমেন্ট ভাঙার জন্য এমন করছিস। রনি, সবার সামনে এমন কাজ করলাম, এতে তো তুমি বুঝে গেছো আমি হুট করে একটা ছেলেকে এইভাবে কিছু করব না। তার মানে হোয়াট, কিভাবে সম্ভব? আয়ান, উনি এসব কি বলছে? তুই ওনার হাজবেন্ড কিভাবে হোস? তুই তো আমাকে আগে বলস নাই। আয়ান, এসব কি হচ্ছে? উনি আমার ওয়াইফ, এইটা সত্যি। আয়নের আব্বু রেগে আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়নের আব্বু আয়নের আম্মুর হাত ধরে বলল, শান্ত হ। আয়ান, তুই মজা করছিস বলে মনে হচ্ছে না, কিন্তু বাপ, তোর সাথে ম্যামের কিভাবে যায়? ম্যাম তোর কত সিনিয়র? ওনার বয়স 26 আর তোর বয়স 18।
কত বছরের ব্যবধান, আর তোদের কথা শুনে মনে হচ্ছে অনেক আগে থেকে পরিচয়। অনেক আগে থেকে পরিচয় হলে তোর আর ওনার সাথে তো কখনোই রিলেশন হওয়া সম্ভবই নয়, কারণ তখন তোকে কেউ মজা করে কিছু বললে রেগে গেছোস। আয়নের আপুর কথা শুনে আয়ান বলে ওঠে, আমাদের বিয়ে একটাই অ্যাক্সিডেন্ট। উনি আমাকে বিয়ে করতে চায় নাই, উনি আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, বাট ওইখানকার মানুষজন আমাদের জোর করে বিয়ে দিয়েছিল। আয়নের কথা শুনে ওর আম্মু রেগে বলে, পাগল কুত্তাই কামড়াইছে আমারে, যে তোর উল্টোপাল্টা কথা বিশ্বাস করব। মানুষের খেয়ে কাজ নাই যে তোদের বিয়ে দিয়ে দেবে। আসল কাহিনী বল। আমিও ওনার সাথে একমত। নদী, আসল কাহিনী বল। ওই ছেলে তোর 8 বছরের ছোট, ওর সাথে কিভাবে তোর বিয়ে হয়? আব্বু, আমি ভার্সিটি থেকে ট্যুরে গেছিলাম। ওদের স্কুলের পাশে আমাদের ক্যাম্পিং ছিল। আমার ফ্রেন্ডদের সাথে ওর কয়েকটা ফ্রেন্ডদের সাথে মিল হয়। ওই একটু দুষ্টু প্রকৃতির ছিল, সহজে সবার সাথে মিশে যেত। আমাদের ম্যামদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। ওই নুডলস রান্না নাকি পারে, সবাই মিলে মজা করে বলেছিল আমাদের জন্য নিয়ে আসার জন্য। তো ওই একদিন নিয়ে আসে, সেদিন সবাই ঘুরতে গিয়েছিল, শুধু আমি ছিলাম। ওই আমাকে জোর করে খাওয়াতে নিয়েছিল। আমি মজা করছিলাম, পেছন থেকে কেউ পিক তুলে এমনভাবে তুলেছে দেখে মনে হয়েছিল আমরা উল্টাপাল্টা কাজ করছি। মেম্বারকে জানালে সবাই এসে জোর করে বিয়ে দিয়ে দেয়। তুই আগে কেন বলস নাই? এত কিছু হয়ে গেছে আর ওনারা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না? ওনারা সবাই ভয় পেয়ে গেছিল। তুমি জানলে যে ওনাদের চাকরি থাকতো না, তাই ওনারা ভয় বলে নাই। নদীর আপু রাগে হাত মুঠো করে নিল। নদীর আম্মু বলে উঠল, এখান থেকে চল। আয়ান, এখান থেকে যাব না গেলে বউকে নিয়ে যাব। এই বিয়ে আমি মানি না। আবার আমার মেয়েকে বউ বলস? আপনি মানলে কি আর না মানলে কি? আমার বউ মানলে আমার চলবে। আয়নের কথা শুনে নদীর আপু রেগে মারতে আসবে। নদী ধরে ফেলো। রনি রেগে বলে, আঙ্কেল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। একে তো আপনার মেয়ে বিধবা, সব জেনে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম, আর এখন কিনা এখানে এইভাবে নিয়ে এসে অপমান করলেন। আব্বুমু এখানে থাকবে নাকি যাবে? রনি, চুপ করেন, আমাকে একদম ধমক দিয়ে কথা বলবেন না, যত সব। আম্মু দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? বোন, তোর মেয়ে যে নাটক করলো, সত্যি কিছু বলার নেই। আমাদের এভাবে অপমান না করলেও পারতি। আমার ছেলে তোর বিধবাকে বিয়ে করতে চাইছিল, এইটাই তোদের সৌভাগ্য। আর সেখানে তোর মেয়ে কিনা, সি, তোর মেয়ে আসলে খারাপ। ওই যেখানে যায় সেখানে ঝামেলা হয়। জামাইকে 2 বছরে খেয়ে ফেললো, আবার এক জায়গায় গেছে ওই পিচ্চি ছেলেটার জীবন নষ্ট করে দিল। ভাগ্য ভালো আমার ছেলের সাথে বিয়ে হয় নাই, বিয়ে হইলে আমার ছেলে খাইতো। নদীর চোখে পানি দেখে আয়ন রাগে বলে উঠল, জোকার মার্কা ছেলেকে নিয়ে এসে আবার বড় বড় কথা। আমার বউয়ের নখের যোগ্য না, এসেছে আবার বিয়ে করতে। যে না ছেলে নাম রাখছে পিয়ারা। আয়নের কথা শুনে সবাই পিছনের দিকে তাকালো। রনি রেগে মারতে আসতে লাগলো। আয়নের আম্মু বলে উঠল, আয়ান চুপ কর, ওনার ব্যাপারে নাক গলাবি না। কিসের চুপ থাকবো? আমার বউকে অপমান করবে এই কালনাগিনী আন্টি, আর আমি চুপ করে থাকবো নাকি? আয়নের কথা শুনে কয়েকজন মিটিমিটি হাসতে লাগলো। রনি রেগে আয়ানকে মারতে যাবে। আয়ান সাইড কেটে সোজা পায়ের পিছনে মেরে বসিয়ে দিল। সবার চোখ বড় বড় হয়ে গেল। রনি রেগে বলল, তোকে আমি মেরে ফেলবো। তোর এত বড় সাহস, আমাকে মারোস? এই চুপ থাকেন কালনাগিনীর পোলা। আয়ান, বেয়াদবির লিমিট ক্রস করিস না। ওনাদের কাছে ক্ষমা চা। চাইবো না। আমি কেন ক্ষমা চাইবো? আমার বউকে অপমান করবে আর আমি তাদের কাছে ক্ষমা চাইবো? এইটা কখনোই সম্ভব না। বেয়াদব ছেলে, তোর এত বড় সাহস, আমাকে কালনাগিনী বলস, আবার আমার ছেলেকে মারস। এই তোরা তাকিয়ে কি দেখছস?
ওই পিচ্চিকে মার। কয়েকজন ছেলে এগিয়ে আসতে নিলে নদী সোজা আয়ানের সামনে গিয়ে দুহাত দিয়ে দুদিকে থামানোর জন্য বলল, খালামুনি, অতিরিক্ত বুঝবেন না। কেউ যদি ওর গায়ে হাত তোলো আমি তাকে ছাড়বো না। আয়নের কথা শুনে নদী মুগ্ধ হয়ে গেল। আয়ান নদীর কোমর ধরে সাইডে রেখে বলল, বউ সাইডে থাকেন, এখন দেখি কে মারে আমাকে। আয়ান নদীকে সরিয়ে দিল। আয়ন ছেলেগুলোর সাথে মারামারি করতে লাগলো। নদী ঠেকাতে যাবে, আয়নের আম্মু হাত ধরলে নদী তাকিয়ে বলল, আন্টি আমার হাত ছাড়েন, ওকে মেরে ফেলবে ওরা। এখানে দাঁড়াও। আয়নের আব্বু, কিছু বলো। বৌমার সম্মানের ব্যাপার, সবগুলোকে মেরে ফেলে রাখ, বাকিটা আমি দেখে নেব। নদীর আব্বু আম্মু নদী অবাক হয়ে তাকালো। আয়ন এক এক করে মেরে মাটিতে বসিয়ে দিল। সবার চোখ ছানা বড়া হয়ে গেল। আয়ন খালামণির কাছে গিয়ে বলল, আমার বউয়ের নামে বদনাম করলে মুখে কথা বলার অবস্থায় থাকবে না। আয়ন কথাগুলো বলে চলে যেতে লাগলো। নদী আয়নের কাছে এসে বলল, অনেক শক্তি হয়েছে দেখছি, তা ওদের হাতে কেন মার খাইলে? আব্বু ছিল তাই। আঙ্কেল ছিল জন্য। ওর আব্বু ওকে মারামারি করতে নিষেধ করেছিল, যার কারণে ও মারামারির ভিতরে যায় না। মারামারি শিখা লাগবে না, চলো বাসার ভেতরে, তোমার ক্ষত স্থানগুলো ব্যান্ডেজ করে দেই। না, যাব না। আঙ্কেল আন্টি আমাকে মেনে নেয় নাই। ওনারা যেহেতু আমার আব্বুর বস হয়, তাই সেই খেতে দূরে থাকা ভালো। বাট আপনি আমার স্ত্রী, আপনি আমার সাথে চলেন। আমি যেতে পারবো না, আমার অফিস এখান থেকে কাছে, আর গুরুত্বপূর্ণ সবকিছু এখানে তোমার বাসায় যাওয়া সম্ভব না। তুমি এখানে থেকে যাও। আয়নের ফোন বেজে উঠল। আয়ন বলে ওঠে, আমি এখন বের হব। কোথায় যাবে? ভেতরে চলো। না, রাকিব সাব্বির আসছে, ওদের নিয়ে আসতে যাব। রকি সাব্বির এখন কোথায় থাকে? ওইখানে ছিল 3 দিন আগে আমার সাথে ভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন 3 জন হোস্টেলে থাকবো। কোন ভার্সিটিতে ভর্তি হয়েছো? আপনাদের। আমাদের ভার্সিটিতে? ওকে থাকেন, আর আব্বু আম্মু বাসায় যাও, আমি হোস্টেলে চলে যাব। আর হ্যাঁ, আমি এখান থেকে যাওয়ার পর আমার বাপ মাকে কেউ অপমান করলে তার কপালে দুঃখ আছে। আয়ন নদীর কপালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। নদী কিছুটা লজ্জা বোধ করলো। নদী আয়নের আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি, আই এম সরি, আমার জন্য আপনাদের অপমানিত হতে হইল। ম্যাম, সরি বললেন না, এখানে আপনার দোষ নাই। আমার ছেলেটাই ঝামেলা তৈরি করে সব জায়গায়। বিয়াই, আপনার ছেলে ঝামেলা করলেও আমি আপনার ছেলেকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। আমার মেয়ের জন্য একদম পারফেক্ট। কি যাতা বলছ? ঠিক বলেছি। আমি চেয়েছি আমার মেয়ের লাইফ এমন কেউ আসুক যে আমার মেয়ের বিপদে আপদে পাশে থাকবে। আমার বোন এতগুলো কথা বলল, এখানে এতগুলো মানুষ, একজন মানুষও প্রতিবাদ করে নাই। আমি মা হিসেবেও কিছু বলতে পারি নাই, আর সেখানে ওই যোগ্য স্বামী হিসেবে দায়িত্ব পালন করেছে। নদী, আমি তোকে বলছি, আয়নকে দূরে সরিয়ে দিস না। ছোট হয়েছে তো কি হয়েছে, হাজব্যান্ড হিসেবে যে তোকে কেয়ার করতে পারবে, ভালোবাসতে পারবে, সেই বড় হোক ছোট হোক, ওটাই কোনো ব্যাপার না। কেয়ার করা, ভালোবাসাটাই মেন। নদীর আম্মুর কথা শুনে নদীর চাচি বলে উঠল, একদম ঠিক কথা বলেছেন ভাবি। আয়ানকে আমিও মেয়ের জামাই হিসাবে মেনে নিয়েছি। এই রনির থেকে 1000 গুণ বেটার আছে। সুদর্শন, স্মার্ট, সব দিকে পারফেক্ট আছে। খালা রাগী লোক নিয়ে তাকালে নদীর চাচি মুখ ভেঙচি দিল। আয়নের আব্বু বলল, ক্ষমা করবেন স্যার, আমার ছেলে ছোট হলেও দায়িত্ববান আছে। উনি আমার ছেলের বউ সেহেতু আমার ছেলের বউকে জোর করে বিয়ে দেওয়ার চিন্তাও করেন না। আমার ছেলের পাল্লায় পড়ছে ও ভালোই খারাপের খারাপ। আমি চাইলেও ওদের দূরে রাখতে পারবো না। আমার ছেলে একবার যে জিনিসের প্রতি আগ্রহ দেখায় সেটাই নিজে করে ছাড়ে। এটাই ছোট থেকে ওর জিদ বেশি। বৌমা, ভালো থেকো। দুজন সালাম দিয়ে চলে গেল। এদিকে আয়নুর বন্ধুদের সাথে কুশল বিনিময় করলো। রাকিব বলে ওঠে, এই অবস্থা কেন তোর? তোকে কে মেরেছে? ওই অনেক বড় কাহিনী। বাইকে উঠে 2 জন।
দুজন বাইকের ওপর উঠল। রাকিব বললে উঠল, তুই তো তোর আব্বু আম্মুর সাথে বসের পার্টিতে গেছিল। তা কি এমন হলো যে এমন অবস্থা হলো? ভাই, ওইখানে গিয়ে আমার অনেক বড় লাভ হয়েছে। যেতে চাচ্ছিলাম না, জোর করে আব্বু নিয়ে গেল। গিয়ে ভালোই হয়েছে। আব্বুর বসের মেয়ে নদী। আয়নের কথা শুনে সবাই চমকে উঠল। আয়ন সব খুলে বলতে বলতে হোস্টেলে চলে আসলো। তিনজন বাসার ভিতরে গেল। দুজন লাগেজ রেখে বলল, হে হে, তাই বলে নদী আপু সবার সামনে তোকে কিস করলো? আহা, কি রোমান্টিক সিন। ধুর, মজা নিবি না? যাই হোক, কী খাবি বল, অর্ডার দেই। ওকে, হাসবো না, যা বিরিয়ানি। এখানে তেহেরিটা বেশি মজা, ওইটা অর্ডার দেই। ওকে। আয়ন অর্ডার দিয়ে দিল। রাকিব সাব্বির ফ্রেশ হয়ে খাটে বসলো। আয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে আসলো। রাকিব বলে ওঠে, ভালো মার দিয়েছে তোকে। মজা নিচ্ছিস? আরে না, আচ্ছা ফার্স্ট বক্স আছে নাকি? আছে, ওয়েট। আয়ন বের করে দিলে সাব্বির আর রাকিব মিলে আয়নকে ব্যান্ডেজ করে দিতে লাগলো আর মুভ লাগিয়ে দিতে লাগলো। 5 দিন পর আয়ন রাকিব সাব্বির কথা বলতে বলতে ভার্সিটির যেতে লাগলো। হুট করে আয়নের সামনে একজন বাইক থামালো। আয়ন রাকিব সাব্বির ভুরু কুচকে তাকালো। হেলমেট খুললে আয়ন বলল, দ্যাট, এভাবে কেউ বাইক থামায়? আর একটু হইলে লেগে যেত। 5 দিন আমি যে ভার্সিটিতে আসি নাই, তোর কোনো খোঁজ খবর নাই? তুই নাকি নতুন বন্ধু পাইছস, আমাদের পাত্তা দেওয়ার সময় পাস নাই? নতুন না, আমার স্কুল ফ্রেন্ড। ও, তুই তো বলছিলি ওরা এখানে ভর্তি হবে। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর বন্ধুদের নিয়ে চল। যাব। আম্মু আব্বুর বিবাহবার্ষিকী, আমি ওনাদের সারপ্রাইজ দিব। আমাকে সাহায্য করা লাগবে, আমি একা সব করতে পারবো না। আর আম্মু তোকে দেখলে খুশিই হবে। আচ্ছা, বাকিরা আসবে নাকি? তুই তাহলে তোর বন্ধুদের নিয়ে আয়। তুই যা। আর সব কিনতে হবে নাকি কাউকে দায়িত্ব দিয়েছ? ওদের দায়িত্ব দিয়েছি, তোরা শুধু সাজিয়ে দিতে হেল্প করবি। ও আচ্ছা। তুলি চলে গেল। আয়ন রাকিব সাব্বির চলে গেল। তিনজন ভাড়া বাসায় গিয়ে গোসল করে খাবার খেয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। তিনজন বাসার ভিতরে গিয়ে বাইক থামাতে আয়নের বাকি ফ্রেন্ডরা আসলো। আয়ন দুইজনকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই মিলে সোজা বাসার ছাদে চলে গেল। সবার সাথে মিলে তিনজন সাহায্য করতে লাগলো। 8টার দিকে সবাই ক্লান্ত হয়ে পড়ল। আয়ান বলে উঠল, ওই বেডি ঠান্ডা কিছু খাওয়া, গলা শুকিয়ে গেছে। তুই আয়, আর বাকিরা থাক, তোদের দেখলে আম্মু সন্দেহ করবে। দোস্ত, আমি আসি। আয়। তিনজন কথা বলতে বলতে নিচে যেতে লাগলো। তিনজন নিচে নামতেই তুলির আম্মু বলল, আরে আয়ান, তুমি? তুলির আম্মুর কথা শুনে সবাই আয়ানের দিকে তাকালো। আয়ান সামনের দিকে তাকাতেই চমকে গেল। আয়ান হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? আর কখন এসেছো? তুলি তো কিছু বললো না আমাকে। আমি বলতে না করছিলাম, আন্টি অনেক গলা শুকিয়ে গেছে, ঠান্ডা কিছু খেয়ে আসি। আচ্ছা যাও। এই ছেলে তোমাদের নতুন ফ্রেন্ড নাকি? জি। রাকিব সালাম দিলে তুলির আম্মু সালামের উত্তর নিল। আয়ান নদীর আব্বু আম্মুর দিকে তাকিয়ে থেকে রান্নাঘরে গেল। তিনজন। নদীর আম্মু বলে উঠল, আফা, এই ছেলেকে চেনেন? হ্যাঁ, তুলির ফ্রেন্ড, অনেক ভালো একটাই ছেলে। ও আচ্ছা। আয়ান রাকিব তুলি দুষ্টামি করতে করতে রান্নাঘর থেকে বের হইলে আয়ান বলে ওঠে, আন্টি, আপনার মেয়ে আমার কি অবস্থা করে দিল। আয়ানের কথা শুনে তুলির আম্মু হেসে দিল। তুলির আম্মু বলে ওঠে, আয়ানকে এভাবে ভিজিয়ে দিছস কেন? আম্মু আমাকে আগে দিয়েছে, আমি স্পিড খাচ্ছিলাম, ওই বোতল নিচে ধরে আমাকে আর রাকিবকে ভিজিয়ে দিয়েছে। ইয়ে মানে আন্টি, আমি কিছু করি নাই, আমাকে একটু দিচ্ছে না দুইজন, তাই আর কি। মিথ্যা বলিস না। তুলির আম্মু হাসতে লাগলো। আয়ান তুলির ওড়না দিয়ে মুছে দৌড়ে চলে গেল। 10টার দিকে আয়ান রাকিব সাব্বির তিনজন রেডি হয়ে গিফট নিয়ে আসলো। আয়ান সাব্বির রাকিব ছাদে উঠে সোজা তুলির আব্বু আম্মুকে অভিনন্দন জানিয়ে গিফট দিয়ে বলল, আমার তরফ থেকে ছোট গিফট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমি একটু বুঝেছিলাম দুষ্টুগুলো কোনো কিছু করছে।
সবাই হেসে দিল। আয়নের গালে হাত বুলিয়ে দিল। আয়ান সাইডে তাকাতেই আয়ান কিছু বলার আগেই রাকিব সাব্বির নদীর সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস দুই ফাজিল? ভালো আপু, আমরা কিন্তু আর ফাজিল নয়, আমাদের মতো ভদ্রপোলা একটাও পাবে না। রাকিবের কথা শুনে নদী দুজনের কান ধরে বলে, তাই না? এ মানে আপু ছাড়ো, লাগছে। এই তোমরা আপুকে চেনো? হ্যাঁ আপু, এখনো? হ্যাঁ আপু, এখানে তুলে কি হয়? আমার কাজিন। ও আচ্ছা। আচ্ছা সবাই চলো আম্মু আব্বুর সামনে। তুলির কথাই সবাই গিয়ে কেকের পাশে দাঁড়িয়ে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীর চোখ পড়তে আয়ন চোখ মারল। নদী ভুরু কুচকে তাকালো। আয়ন ফ্লাইং কিস করলো। নদী মনে মনে হাসতে লাগলো। নদীর আব্বুর চোখে পড়ল, উনি চোখ সরিয়ে নিল। তুলির আব্বু আম্মু কেক কাটতে লাগলো। কেক কেটে তুলি নদীর আব্বু আম্মু নদীকে খাওয়াই দিতে লাগলো। আয়নের সাথে ওর ফ্রেন্ডরা সবাই খাওয়া দিতে লাগলো। আয়নের সব বন্ধুরা দুষ্টামি করে কেক একে অপরের গালে লাগিয়ে দিতে লাগলো। সবাই মজা করতে লাগলো। হুট করে একটা ফ্রেন্ড নদীর গালে দিতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে বলল, দূরে যা, ওনাকে ধরবি না। আয়নের কথা শুনে ওর ফ্রেন্ডরা বলল, সবাই তো সবাইকে দিচ্ছে, আপুকে দিতে দে, হাত সরা। দূরে থাকতে বলছি না, দূরে যা। আমার রাগ তুললে ছাদ থেকে ফেলে দিব। আয়নের কথা শুনে ভয়ে চলে গেল। সবাই নদীকে দিতে আসলে আয়ন নদীকে প্রোটেকশন দিতে লাগলো। সবাই নদীকে না দিতে পেরে আয়নের সারা মুখ দিয়ে ভরিয়ে দিতে লাগলো। সবাই মজা শেষ করে সবাই মুখ ধুইতে চলে গেল। খাবার খেতে সবাই নিচে গেল। তুলি আয়নকে বলল, শালা তুই কি আমার বোনের উপরে ক্রাশ খাইছস নাকি? লাভ নাই, আপুকে পটাতে পারবি না কখনোই। তাই নাকি? পটিয়ে নিব তোকে, অত ভাবা লাগবে না। পারলে কর যা। ওকে থাক, এখন প্রপোজ করি। আয়ন একটা গোলাপ নিয়ে সোজা নদীর পিছনে দাঁড়িয়ে নদীর কাঁধে হাত দিয়ে নদীকে ঘুরিয়ে কিছু বলবে, তখনই আয়ন হাঁটু গেড়ে বসে বলল, ভিড়ের মাঝে তুমি আলাদা, একটু অন্যরকম আলো। তোমায় দেখলেই মনটা কেন জানি ভালো লাগে। আজ সবার সামনে একটা কথা বলি সত্য করে, তুমি কি আমার ক্রাশ হয়ে থাকবে জীবনের পথে পথে? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী লজ্জা পেয়ে গেল। রাকিব শীষ বাজালো। তুলি তাড়াতাড়ি টান দিয়ে আয়নকে বলল, শালা কি করলি? আপু প্লিজ রাগ করো না, আসলে ও বুঝতে পারেনি। ওই আসলে যা বলে সোজা সাপটা। আপু প্লিজ রাগ করো না। এই কুচুর দল, কি করলি তুই? আপু উঠে, আপু আসে না আর তুই কিনা তাকে হ্যারাসমেন্ট করছিস। ধুর কচু ছাড়। আয়ন তুলিকে সরিয়ে দিয়ে বলল, বৃষ্টি যেমন ভালোবাসে মাটি, আমি তেমন তোমার সাথী। জীবনের সব রং মিলে থাকতে চাই তোমার হৃদয় জুড়ে। আমার ফুলটা গ্রহণ করে নেন না। তুলির আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে রাকিব বলল, আপু নিয়ে নাও, আর দেরি করো না, আবার এর মাথা গরম হয়ে যাবে, তখন আমাদের বিপদ হয়ে যাবে, নিয়ে নাও। তুলির আম্মু রেগে যেয়ে বলতে যাবে, সাথে সাথে নদী গোলাপটা নিয়ে নিল। লজ্জায় বলে উঠল, ফাজিল ছেলে, এতগুলো মানুষের ভেতরে এইভাবে কেউ বলে? ফাজলামি বন্ধ করে এখান থেকে খেয়ে বাসায় গিয়ে পড়তে বসবে। নদীর কথা শুনে নদীর আব্বু আম্মু রাকিব সাব্বির বাদে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আয়ান উঠে বলল, দেখ, সব কিছুতে এত পড়া টেনে নিয়ে আসেন কেন? এত সুন্দর করে প্রপোজ করলাম, অন্য কোনো মেয়েকে করলে আদর করে আই লাভ ইউ বলতো। নদী রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, অন্য মেয়ের মুখে আই লাভ ইউ ডাক শুনতে মন চাইছে নাকি? নদী রেগে যেতে দেখে আয়ান বলে উঠল, আরে না, মজা করছি। সরো সামনে থেকে। আপু তুমি কি আয়নকে চেনো? তুমি তো একটুও রাগ করলে না। রাগ কেন করবে? আমি কি দেখতে খারাপ নাকি যে আমার প্রপোজ গ্রহণ করা যাবে না? কানের নিচে বাজাবো। তুই জানোস ওই কার বোন? ও যদি জানে তোর হাড্ডি ভেঙে ফেলবো। কার বোন? নোভা আপুর বড় বোন। কি? নোভা আপনার বোন? হ্যাঁ, নোভাকে তুমি চেনো নাকি? চিনি না মানে? হাড়ে হাড়ে চিনি। ওই বেডি তো আগামীকাল দেশে আসবে। যদি দেখে আমি তোমাকে প্রপোজ করছি, আমাকে মেরে ফেলবে। ওকে ভয় পাওয়ার কি আছে? কি যে আছে,
সেইটা বলতে পারবো না। তুই আপুকে বউ কেন বলস? এই কথা রাখ, ক্ষুধা লাগছে। আয়নের কথায় সবার খাবার খেতে বসে পড়ল। খাওয়া শেষ হলে আয়ান বলে উঠল, আগামীকাল আপনার বাসায় যাব। আপনাকে নিয়ে আসতে আমার ছুটি আছে, ঘুরতে যাব। আয়নের কথা শুনে সবে ভুরুকুচকে তাকালো। আয়ন দাঁতে দাঁত চেপে হেসে বলল, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? এইটা আমার বউ লাগে। মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? তোর বোনকে জিজ্ঞেস কর। এই দুইজন চল, অনেক রাত হয়ে গেছে। আজ ভাবের সাথে থাক, আমরা চলে যাই। কানের নিচে বাজামো ফাজলামি করলে। আমাদের বাসায় চলো তোমরা। আয়ন অবাক হয়ে তাকিয়ে বলল। আয়ন খুশি হয়ে বলল, আন্টি আপনি বলতেছেন কি যেন বলেন? আমার মনে হয় ভুল শুনলাম। ফাজিল, যা শুনছো ঠিক শুনছো। আয়ন খুশি হয়ে বলল, শাশুড়ি আম্মু আমাকে কি মেয়ের জামাই মেনে নিয়েছেন? আয়নের কথা শুনে নদীর আম্মু হাসি দিয়ে বলল, হ্যাঁ। তাহলে তো আরও ভালো। ওকে আমি সকালে চলে আসব। টাটা শাশুড়ি আম্মু। আপনার মতো শাশুড়ি সবার ঘরে ঘরে হোক। আয়ন কথাগুলো বলে সাথে সাথে তুলির আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে তিনজন বের হয়ে গেল। নদী সবার সাথে কথা বলতে যাবে, হুট করে আয়ন এসে বলল, বউ নাম্বার দেন। নদী ফোন নিয়ে ফ্রেশ হয়ে সামনে ধরে লক খুলে নাম্বার বের করে সেভ করে। হুট করে নদীর গালে কিস করে দৌড়ে চলে গেল। নদীর আব্বু রেগে বলল, বেহায়া একটা ছেলে। চুপ করো, ওর বউকে ওই কিস করছে, তাতে তোমার কি সমস্যা? তোমাকে কি বলছে ওদের দিকে তাকাতে? আপু, তাহলে সত্যিই তুমি ওর ওয়াইফ? বাট এমনি কি? আয়ন তো কখনো কিছু বলেনি। আর ওর সাথে তোমার বিয়ে কিভাবে হয়? ও তো আমার সাথে তোমার 8 বছরের ছোট। সে অনেক কথা, পরে এক সময় বলবো। আচ্ছা, ওই পড়াশোনা কেমন করে? নাকি পড়াশোনা বাদ দিয়ে দুষ্টুমিতে মেতে থাকে? তুলি কিছু বলতে যাবে, সাথে সাথে একজন বলে ওঠে, ভাবি ওই পড়ে না, সারাদিন ভার্সিটিতে গিয়ে আড্ডা দেয়। কোথায় মারপিট আছে, কে প্রেম করে বিয়ে করবে, ওই সবের গুরু সেই। তুলি রাগী লুক নিয়ে তাকালো। ওর বন্ধুরা বিদায় নিয়ে চলে গেল। ওদিকে তিনজন বাসেই চলে গেল। অ্যান্ড বাইকে চাবি রেখে শার্ট খুলে ফুল পাওয়ারে ফ্যান দিলেও রাকিব বলে উঠল, তোর শাশুড়ি তোকে মেনে নিয়েছে, এখন তো হালা তুই ঘন ঘন ওইখানে যাবে। হি হি, তা তো যাবই। বউটার সাথে আর একটু ভাব জমিয়ে নেই। বাসরটা করি নাই, কত স্বপ্ন আছে। এই হালা, স্বপ্নে যাস না। বউ আছে, আগামীকাল চলে যাস তার কাছে। আমাদের বউ অনেক, যে বউকে আদর করবো। শালা ঘুমা। আয়ন ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে প্যান্ট পাল্টিয়ে নিয়ে আয়ন খাটে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। আয়ন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে রাকিব সাব্বিরকে বলল, দোস্ত দরজা লাগিয়ে দে, আমি বাহিরে যাচ্ছি। যা। আয়ান চলে গেল। সাব্বির দরজা লাগিয়ে দিল। আয়ন বাইক নিয়ে সোজা নদীদের বাসায় চলে গেল। গেটের সামনে গেলে দারোয়ান আয়নকে দেখে গেট খুলে সালাম দিল। আয়ন সালামের উত্তর দিল হাসি দিয়ে। দারোয়ানও হাসি দিল। আয়ন বাইক ভিতরে রেখে বাইক নেমে সোজা সদর দরজার কাছে চলে গেল। কলিং বেল বাজাতেই কাজের লোক দরজা খুলে দিল। কাজের লোক কিছু বলবে তার আগেই আয়ান বাসার ভিতর ঢুকে যেতে লাগলো। আয়ানকে কিছু বলার আগেই আয়ান বসার ঘরে চলে গেল। আয়ান নদীর আম্মুকে দেখে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। আয়নের কথা শুনে সবে পিছনে ঘুরে তাকালো। নদীর আম্মু হাসি মুখে সালামের উত্তর নিল। নদীর চাচি বলে ওঠে, জামাই বাবা বসো। এতদিন পর আমাদের মেয়ের কথা মনে পড়লো? ইয়ে মানে আন্টি, মনে তো পড়ে, বাট শ্বশুর আব্বু যে চেহারা দেখলে ভয় লাগে। আয়নের কথা শুনে নদীর আম্মু চাচা চাচি মিটিমিটি হাসতে লাগলো। নদীর আব্বু রাগী লোক নিয়ে তাকালে তিনজন হাসি থামিয়ে চুপ হয়ে গেল। আয়ন বলে ওঠে, আমার বউয়ের রুমটা কোন দিকে? কাজের মহিলা মিটিমিটি হেসে হাত দিয়ে ইশারা করলে আয়ন সিঁড়ি পেয়ে চলে গেল। আয়ন ইশারা করলে চাচি বলে ওঠে, 6 নাম্বার রুমে দেখো। আয়ান রুম গুনে 6 নম্বর রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিলে দরজা লক খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গেলে আয়নের চোখ বড় বড় হয়ে গেল। নদীর দিকে তাকিয়ে ক্রাশ খেয়ে গেল। আয়ন আস্তে আস্তে নদীর কাছে গেল।
নদীর পায়ের কাছে বসে দুপা কোলের উপরে নিয়ে হাত বোলাতে লাগলো। নদী চমকে উঠল, থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে ঠোঁটে কিস করে দিল। নদী হাঁ হয়ে গেল। নদী তাড়াতাড়ি করে পা সরিয়ে নিয়ে বলল, ওই ফাজিল, এখানে কি করছো? আর এইভাবে আমার পায়ে পড়ছো কেন? আয়ন নদীর পা দুইটা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, আপনার পা দুইটার উপরে ক্রাশ খেয়েছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু আপনাকে ভালোভাবে দেখতাম। আয়নের কথা শুনে নদী লজ্জায় রাগী লোক নিয়ে পা সরিয়ে নিয়ে বলল, থাপ্পড় মারবো। একদম কাছে আসার চিন্তাও করবে না। পড়াশোনা ভালোভাবে করো, ভালো রেজাল্ট করলে আমাকে পাবে। ইন্টার পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারলে আমিও তোমার সাথে ভালো ব্যবহার করব। ধুর, ভালো লাগে না। সব সময় পড়াশোনার কথা বলো কেন? বউ হও, রোমান্টিক কথা বলবে, তা না খালি পড়া করো। আমার জামাই যে বিশ্ব পড়াচোর সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো, পড়াশোনা ছাড়া আমার কাছে কোনো মূল্য নাই। জামাই থেকে পড়াশোনা আগে নাকি? হ্যাঁ, তাই মনে করো। দেখ, থাকো তুমি তোমার পড়াশোনা নিয়ে, আমি আর আসবই না। আয়ন চলে যেতে নিবে। নদী টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, আমার ঘুম ভাঙলে কেন যদি চলে যাও? ঘুম ভাঙছি, ভালো করছি। আমার বই নিয়ে এসে দিয়ে যায়, বই ধরে বসে থাকেন। আয়ন চলে যেতে নিবে। নদী টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে আয়নের উপরে উঠে দুই হাত খাটের সাথে চেপে ধরল। আয়নের চোখ নদীর বুকের দিকে গেলে আয়ন নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। নদী বলে ওঠে, বই নিয়ে থাকবো, বইয়ের সাথে আমার এইটাও লাগবে। নদী কথাগুলো বলে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ন নদীকে নিচে ফেলে নদীর শাড়ির আঁচল একটানে সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। নদীকে মাতাল করে দিতে লাগলো। আয়ন শার্ট খুলে ফেলতে যাবে, সাথে সাথে নদী বলল, দরজা লাগিয়ে দিয়ে আসো। আয়ন পিছনে তাকাতে দেখে দরজা খোলা। আয়ন লাফ দিয়ে নেমে তাড়াতাড়ি করে গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ন পিছনে ঘুরে নদীর দিকে যেতে লাগলো আর শার্ট প্যান্ট খুলতে লাগলো। খুলে ফেলে দিয়ে নদীর কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। নদী আয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদী আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন হারিয়ে গেল সুখের সাগরে। বাকিটা ইতিহাস। অনেকক্ষণ পর দুজন ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীর বুকের উপর শুয়ে পড়ল। নদী আয়নের দিকে তাকাতেই লজ্জা পেতে লাগলো। নদীর ফোন বেজে উঠলে নদী ফোনটা হাতে নিল। কল রিসিভ করে একজন বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। সাগর? ভাবি, আমরা দেশে এসেছি, আপনি কি আমাদের বাসায় আসবেন? আম্মু আপনাকে দেখতে চাইছে। আমি আসছি, আম্মুকে কিছু বলো না। ওকে ভাবি। নদী কল কেটে দিল। নদী আয়নের দিকে তাকাতেই নদী এক ঝটকায় সরিয়ে দিল। আয়ন খাট থেকে পড়ে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, এইটা কি করলেন? আর ব্যথা পেলাম না। এভাবে কেউ ধাক্কা দেয়? নদী কিছু না বলে তাড়াতাড়ি করে আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ন দৌড়ে গিয়ে নদীর হাত ধরে বলল, আমি আপনার সাথে গোসল করব, চলেন দুইজন একসাথে গোসল করি। আয়ন ভিতরে জোর করে ঢুকতে যাবে। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূরে থাকো, এখান থেকে চলে যাও। চলে যাব মানে? এমন কেন করছেন? আমার থেকে দূরে থাকো। এই বাসায় আর আশা লাগবে না, এখান থেকে চলে যাও। আরে আজব তো, আপনার বাসায় কে আসতে চায়? আমি এখানে আপনার জন্য এসেছিলাম, নিজের ইচ্ছে কাছে টেনে নিলে আর এখন আমার সাথে নাটক করছেন। নদী কোনো কথা না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। আয়নটাকে হাত মুঠো করে নিল। নদী গোসল করে বের হইলে আয়ন বলে ওঠে, আপনি আমার সাথে ওই রকম ব্যবহার কেন করলেন? তুমি এখনো যাও নাই কেন? আপনার থেকে জবাব শোনার জন্য বসে আছি। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আয়ান, আমার পক্ষে তোমার ওয়াইফ হয়ে থাকা সম্ভব না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে মেনে নিতে পারবো না। মানে কি? এতক্ষণ সব ঠিক ছিল, একটা কল আসার পর আপনি এমন ব্যবহার কেন করছেন? আপনাকে কে কল দিয়েছিল? আয়নের কথা শুনে নদী ধমকে সুরে পড়ল, কে কল দিয়েছিল সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি? আমাকে কৈফিয়ত দিতে হবে না। আপনি যে ব্যবহার করছেন এইটা আমি মেনে নিতে পারছি না। তোমাকে মেনে নিতে কি বলছি নাকি? তুমি এখান থেকে যাও। আর শোনো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আমি আমার হাজবেন্ডের হয়ে থাকতে চাই সারা জীবন। আমি আমার লাইফে আর কাউকে নিয়ে আসতে চাই না।
নদীর কথা শুনে আয়ন যেন থমকে গেল। আয়নের বুকের ভিতরে কেঁপে উঠল। আয়ন নদীর কাছে গিয়ে ওর গালে হাত রেখে বলল, তুমি আমার চোখের দিকে তাকাও। তুমি কেন এমন করছো? আমি কি তোমাকে আঘাত করেছি? আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আমাকে বলো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আয়নের চোখে পানি টলমল করতে লাগলো। নদী আয়নের হাত সরিয়ে দিয়ে রেডি হতে হতে বলল, আয়ান, আমি আমার হাজব্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তার স্মৃতি নিয়ে থাকতে চাইছিলাম, কিন্তু হুট করে তুমি আমার লাইফে চলে এসেছো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করছি। আমি তোমার সাথে আমি তোমার মাঝে আমার স্বামীকে দেখতে পাইছিলাম। প্রথমে আমি তোমাকে ভেবে কথা বলে হুট করে তোমাকে আমার হাজব্যান্ড মনে করে যা করছি বুঝতে পারছো। আমার দেবর কল দেওয়ার পর আমার ভাবনার জগৎ থেকে বের হয়েছি। আমার মাঝে মাঝে হ্যালুসিনেশন হয়। নদী আর কিছু বলতে যাবে, আয়না সহ্য করতে না পেরে হাত থামিয়ে দিয়ে বলল, ব্যস্ত, আর কিছু শোনার কোনো ইচ্ছে আর আমার নাই। আমার যা বোঝার বুঝে গেছি। আয়ন কথাগুলো বলে শার্ট পরে সোজা রুম থেকে বের হয়ে গেল। নিচে গেলে সবাই আয়নের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে নোভা বলে উঠল, আয়ান, তুই এখানে? ওই, তুই কি আমাকে ফলো করে এসছিস নাকি? আয়ন নোভার কথা পাত্তা না দিয়ে চলে যেতে নিল। নদীর আম্মু বলল, আয়ান, কি ব্যাপার, এভাবে চলে যাচ্ছ কেন? নদীকে নিয়ে বের হবে না? আয়ান, কি ব্যাপার? এভাবে হনহন করে চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছে, যেতে দাও। এইভাবে ডাকার কি আছে? নদীর বাসা থেকে বের হয়ে গেল। নদীর আম্মু বলে উঠল, কি ব্যাপার আয়ান, কারো কোনো কথা না শুনে চলে গেল কেন? আর তুই কি ওর সাথে বের হচ্ছিস না? না, আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার সাগর ওর ওয়াইফ আমার ননদ এসেছে। কি, আয়ান না তোকে নিয়ে আজ ঘুরতে যেতে চাইছে? সেখানে আয়ানের সাথে না গিয়ে ওইখানে কেন যাবি? গেলে রাতে যাস, ওর সাথে সময় কাটা। আমি ডিভোর্স নিব, তাই আমি ওর সাথে মিশতে চাই না। আর আব্বু আম্মু, আমি আমার মতো করে চলতে চাই। আর আমাকে কেউ আমার লাইফ নিয়ে কোনো প্যারা দিতে আসবে না। আমি কোনো বিয়ে শাদী করতে চাই না। নদী রেগে চলে গেল। নোভা ওর আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে এসব কি বলে গেল? আর আয়ানের সাথে ওর কিসের সম্পর্ক? আয়ানকে তোমরা কিভাবে চেনো? আয়ান নদীর হাজবেন্ড। হোয়াট? কেমনে সম্ভব? আপু আর আয়ানের বয়সের মধ্যে পার্থক্য, সেখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ কিভাবে হতে পারে? আর নদী আপু তো কখনোই বিয়ে করার কথা না। আর হলেও আমাকে তো একবার তোমরা জানালে না। আমি সব খুলে বলছি, তুই শান্ত হতো। এমনিতে এই নদীর কাণ্ড কারখানা আমার একদম ভালো লাগছে না। ছেলেটা কত আগ্রহ নিয়ে এখানে এসেছিল নদীকে নিয়ে ঘুরবে, সেখানে এই ছেলেটা রাগ করে চলে গেল। আর এই নদী অতীত নিয়ে এখনও পড়ে আছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, বলবে কি হচ্ছে এসব? নদীর আম্মু সব কিছু প্রথম থেকে খুলে বলল। নোভা সব শুনে বলল, কি? আপু তো কোনোদিন এসব বলে নাই। তাহলে তো 3 বছর আগে বিয়ে হয়েছে, আর একবার বাসায় কাউকে বললো না, বাট এখন আবার কি শুরু করছে? শুনলি কি বললো? এই মেয়েকে আমি পারি না। আচ্ছা বাদ দাও, আমি আয়ানের সাথে কথা বলে দেখবো পরে। নোভা কথা বলে রুমে চলে গেল। নদী সোজা ওর শ্বশুর বাড়িতে চলে গেল। নদীকে দেখে সবাই খুশি হলো। নদীর শাশুড়ি এসে জড়িয়ে ধরলো। নদী সবার সাথে ভালো সময় কাটাতে লাগলো। 10 দিন পর ইউনিভার্সিটি থেকে বের হয়ে বন্ধুদের সাথে কথা বলছিল। হঠাৎ করে চোখ গেল নদী একটা ছেলের বাইকের পিছনে বসে হাসাহাসি করছে। আয়ন রাগে হাত মুঠো করে নিল। হঠাৎ করে আয়নের কাঁধে কারোর হাতের স্পর্শ পেলে আয়ন পিছনে ঘুরে বলল, আপনার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে আমার নাই। আমি আগেই সরি বলছি। আয়ন কথাগুলো বলে চলে যেতে নিলে নোভা সোজা ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সবাই অবাক হয়ে তাকালো। কিছুটা দূরে গিয়ে নোভা বলল, পার্কে যাব। যান, আমাকে বলেন কেন? আর এইভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি কি বলি কানে যায় না? বাইক চালাও। আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে নদীর সম্পর্কে। আমার ওনার ব্যাপারে কিছু শোনার ইচ্ছে নাই।
ওর অতীত তোমার শোনার দরকার আছে, শুনে তারপর মন চাইলে তুমি চলে যাও। এখন বাইকে উঠে চলো। নোভা জড়াজড়িতে আয়ন বাইকে উঠলে নোভা বাইকে উঠে পড়ল। আয়ন বাইক চালিয়ে সোজা পার্কে নিয়ে গেল। দুজন একটা বেঞ্চিতে বসে পড়ল। নোভা 2টা আইসক্রিম কিনে আয়নকে একটা দিয়ে নিজে একটা খেতে খেতে বলল, আপুকে যে ছেলের সাথে যেতে দেখলে ওটাই আপুর দেবর সাগর, আপুর এক্স বয়ফ্রেন্ড। হোয়াট? দুলাভাই মারা যাওয়ার পর 1 বছর পর ওর সাথে আমার ব্রেকআপ হয় আপুকে নিয়ে। তোমার দুলাভাই মারা কিভাবে গেল? প্রথম থেকে বলি, দুলাভাই আপুর বয়ফ্রেন্ড ছিল। দুজন ভালোবেসে বিয়ে করেছিল। 2 ফ্যামিলি প্রথমে মেনে নিতে চায় নাই, পরে ওদের সুখে দেখে 2 ফ্যামিলি মেনে নেয়। আপু দুলাভাইয়ের লাইফটাই অনেক সুন্দর ছিল। তারা প্ল্যান করেছিল 5 বছর চুটি প্রেম করবে, 5 বছর পর তারা বাচ্চা নেবে, তারপর টেনে টোনাটুনি সংসার করবে। অনেক প্ল্যান করেছিল, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ, 3 বছরের মাথায় দুলাভাই আপুর জন্য ভিসা করতে গিয়ে বাসায় আসতে গিয়ে বাইক একটা ট্রাক ধাক্কা মেরে দেয়। তাদের সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ওনাকে বাঁচানো যায় নাই? না, ওনার মাথায় আঘাত পায়, ওখানেই মারা গিয়েছিল। আপু খবর পেয়ে ছুটে গেলে দুলাভাইয়ের লাশ দেখতে পায়। আপু পাগলের মতো কান্না করেছিল আর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। আপু এই অকালে দুলাভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছিল না। আস্তে আস্তে ভাইয়াকে আপু কল্পনা করে। মাঝে মাঝে আপু একা কথা বলতো, এখনও নাকি মাঝে মাঝে হ্যালুসিনেশন করে। এক কথায় আপু দুলাভাইকে অসম্ভব ভালোবাসে। আমরা অনেক চেষ্টা করেছি এই ট্রমার থেকে বের করার, বাট কোনো কাজ হয় নাই। ওর শ্বশুরবাড়ির মানুষজনকে পর্যন্ত যোগাযোগ করতে না করা হয়েছিল। ও তাহলে আমার জায়গা কখনো তার মনে হবে না? তা কেন হবে? আমি যতটাই শুনলাম আপু তোমার প্রপোজ গ্রহণ করেছিল। কে জানে, হ্যালুসিনেশন হয়েছিল হয়তো। না, আম্মুর কথা শুনে যা বুঝলাম ওটা হ্যালুসিনেশন হয় নাই, ওই নিজের ইচ্ছেতে নিয়েছিল। তুমি চলে আসার পর ও নাকি ওই গাড়িতে তোমার ফুল দেখছিল আর মিটিমিটি হাসছিল। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একে তো রাগ হচ্ছে, 2 তো কান্না আসছে। শোনো, আমার কাছে কিছু প্ল্যান আছে। নোভা আয়নকে প্ল্যান বলতে লাগলো। আয়ন সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, সব বুঝলাম, বাট আমার এটা ভালো লাগছে না। আমি এইসব কিছুই করব না। দরকার নাই তোমার বোনকে, সেই নিজের অতীত নিয়ে থাক। আমি তাকে আর ডিস্টার্ব করব না। আমি এই শহর ছেড়ে দিব। পাগল হয়ে গেছো নাকি? তুমি এই শহর ছেড়ে দিবে মানে? এই শহরে থাকবো না। এখানে থাকলে তোমার বোনের সাথে একবার হইলেও দেখা হবে ওনার সামনে, আর আমি পড়তে চাই না। আয়ান, শান্ত হও। আমি জানি তোমার খারাপ লাগছে, বাট তুমি ওর হাজবেন্ড, তোমার অধিকার তুমি খাটাও। নিজের স্ত্রীকে কেন ছেড়ে চলে যাবে? বিয়ে যেহেতু হয়েছে সেহেতু ওই তোমার বউ, নিজের বউকে কেউ এভাবে ছেড়ে দেয় নাকি? আজ ওকে মানাবো, কাল ওই ওর এক্স জামাইয়ের কথা মনে করবে। দরকার নাই। বাই। আয়ন কথাগুলো বলে বাইক নিয়ে চলে গেল। নোভা ডাকলে আয়ন শুনল না। আয়ন সোজা ওর বাসায় চলে গেল। আয়নকে হুট করে দেখে আয়নের আম্মু বলল, আয়ান, তুই হঠাৎ করে? আম্মু, আমি আপুর কাছে চলে যাব। কেন? এখানে পড়াশোনা করছো, খারাপ কি? আমি আপুর কাছে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবো। আমরা গ্রামে চলে যাব। আর তুই তোর আপুর কাছে যেতে চাইছিস? গ্রামে কেন যাবে? তোর আব্বু ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছে। হঠাৎ কেন? সবাই তোর আব্বুকে নানান ধরনের কথা বলে। ছেলের বউয়ের কোম্পানিতে আছে, সব সুযোগ সুবিধাও পাবে, অনেক ধরনের কথা হয়। রাজনীতি শুরু হয়ে গেছে, তাই ওই চাকরি ছেড়ে দিয়েছে। তাহলে আব্বু কি করবে? তোর দাদু অসুস্থ, উনি বলতেছে ওখানের ব্যবসা সামলানোর কথা। ক্ষেত খামার আছে, তাই সামলানোর কথা বলছে। তোর আব্বু তোর চাচুও যাবে।
ওটাই ভালো হবে। আর এখানে ভাড়া দিয়ে যাব, চলে যাব। ও আচ্ছা, এইটাই ভালো হবে। ওকে, তাহলে আমি আপুর ওইখানে চলে গেলাম ট্রান্সফার হয়ে। বৌমা এখানে থাকবে আর তুই ওইখানে, মানে কি? ছুটির সময় আসবো। কোথায় ছুটির সময় আসবি? এখানে। আয়নোর আব্বুর সাথে কথা বলতে লাগলো। সবাইকে রাজি করিয়ে আয়ন সব ব্যবস্থা করে নিল। 1 বছর পর আয়নের আপু বলছে, আয়ান, তুই ঢাকা যাবি? 2 বছর ধরে কোনো যোগাযোগ করি নাই। ওকে, তাহলে আমাদের সাথে চল। আয়ন রেডি হয়ে ওর আপু দুলাভাইয়ের সাথে বের হয়ে গেল। 3 ঘন্টা জার্নি করে আয়ন ঢাকায় পৌঁছে গেল। আয়ন বাসায় গিয়ে ব্যাকপ্যাক রেখে বলল, আপু, আমি ভার্সিটিতে যাচ্ছি, এখন সবার ছুটির সময়। ঠিক আছে। আয়ন বাসা থেকে বের হয়ে সোজা ভার্সিটির সামনে চলে গেল। ভার্সিটির ভিতরে ঢুকে সোজা ম্যাম স্যারের সাথে দেখা করলো। সবাই আয়নকে দেখে খুশি হয়ে গেল। সবাই আয়নের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে রাকিব সাব্বির ক্লাসরুমের কথা শুনে আয়ন সোজা সিঁড়ি বেয়ে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে দুষ্টমি একটা ভয়েস দিয়ে বলল, তো বাচ্চারা কেমন আছো? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে আয়ন বলে সোজা দরজার দিকে তাকালো। স্যার তাকালে আয়ন স্যারের সাথে কুশল বিনিময় করলো। আয়নের বন্ধুরা তাড়াতাড়ি করে ছুটে এসে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন সবাইকে বলল, আরে পড়ে যাব, সবাই কেমন আছোস? এত মনোযোগ দিয়ে ক্লাস, বাহ, তোদের দেখে অনেক উন্নত হয়েছে। আয়নের কথা শুনে সবাই হেসে ফেলল। রাকিব বলে উঠল, ওই রাখ, আগে বল 2 বছর কোথায় ছিলে? কোনো খোঁজ খবর নেই? আয়ান, কেমন আছিস? স্যার, আমরা এখন ক্লাস করব না। স্যার হাসি মুখে বলল, বুঝেছি, এই গ্রুপ আর পড়বে না, যাও যাও। এতদিন পর বন্ধুকে পেলে। সবাই খুশি হয়ে বের হইল আয়নের সাথে। সবাই মিলে সারাদিন আড্ডা দিল। রাত 8টার দিকে তুলি বলে উঠল, অনেক তো হইল, চল। আমার আব্বু আম্মু তোর কথা শোনার পর যেতে বলছে। এখন পরে যাই? না, এখন চল। ওকে, বাইকের পিছনে বসে, আমি বাইক চালাই। মায়া মানুষের পিছনে আমি বসি না। আইসে নে, তুই চালা। এই থাক, আমি তাহলে আসি। আয়ন তুলি থেকে চাবি নিয়ে বাইকে উঠে তুলিকে নিয়ে চলে গেল। তুলি আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। তুলি আয়নকে আয়নার ভিতরে তাকিয়ে দেখতে লাগলো। আয়ন তুলিদের বাসার ভিতরে গিয়ে বাইক থামিয়ে বলল, এতদিন পর আঙ্কেল আন্টির সামনে যাব, কেমন একটা লাগছে। আরে চল, সবাই অনেক খুশি হবে। আয়ন তুলির পিছন পিছন যেতে লাগলো। তুলি ভিতরে প্রবেশ করে বলল, আম্মু সারপ্রাইজ। তুলি সামনে থেকে সরে গেল। আয়ন সামনের দিকে তাকিয়ে হাসি মুখে সালাম দিল। সালাম দেওয়ার সাথে সাথে আয়নের মুখ মলিন হয়ে গেল। সামনে মানুষদের দিকে তাকিয়ে তুলি আম্মু সালামের উত্তর নিল। আয়ন বলে উঠল, আন্টি ভালো থাকবেন, আমি পরে আসবো। আয়ান, আয়ন চলে যেতে নিয়ে দাঁড়িয়ে গেল। নোভা আয়নের কাছে এসে বলল, আমাদের উপরে রেগে আছো? না, আপনাদের উপরে কেন রাগ করব? আমার রাগ করার কোনো অধিকার নাই। সেখানে আমার রাগ করা তো বিলাসিতা। আয়ান আপু। আয়ন পিছনে তাকাতেই থমকে গেল। নদী হুইল চেয়ারে বসে আছে, কোলে একটা বাচ্চা। আয়ন নদীর দিকে যেন তাকাতে পারল না। আয়ন চোখ সরিয়ে নিল। নোভা বলে উঠল, তোকে কষ্ট দেওয়ার ফল আপু পেয়েছে। আপু তোর কাছে ক্ষমা চাইতে চাই, একবার আপুর কাছে যা। আমার কারো কাছে যাওয়ার ইচ্ছে নাই। তুলি, আমি বাসায় যাব। আপু আমার জন্য টেনশন করতে পারে। তোমার আপু এসেছে? হ্যাঁ। এই 2 বছর কি তোমার বোনের কাছেই ছিলে নাকি? ওইখানে ভর্তি হয়েছি। ও ভালোই। বিয়ে শাদী করছো নাকি? জব হইলে বিয়ে করব, এখন ওইসব প্ল্যান নাই। আপাতত সিঙ্গেল লাইফ ভালো। ও হ্যাঁ, আপনি তো ডিভোর্স লেটার বানিয়ে রাখছেন মনে হয়। এইবার ডিভোর্স লেটারে সাইন করে যাব ভেবে এসেছি। আয়ান, আমাকে কিছু সময় কথা বলার সুযোগ দিবে? বলেন, শুনছি। আপনার হাজবেন্ড ভাবেন না আবার? আমি আয়ান। আমি সুস্থ হয়ে গেছি। আয়ান, তুমি সেদিন আমার সাথে ছিলে না। কোন দিন, কেমনে কি? নদী আপু প্লিজ থামো। ওইটা কার সন্তান? এমনি ওর নাম দিও না। ওকে আঘাত কম করো নাই, আবার অন্যজনের পাপের ফল ঘাড়ে চাপাও না। নোভা,
এটা আয়ানের সন্তান। আয়ান, তুমি বলো না, যেদিন তুমি আমাদের বাসা থেকে রেগে গিয়েছিলে সেদিন তুমি আমার সাথে ছিলে না। আয়ান, ওরা কেউ আমাকে বিশ্বাস করছে না। আয়ান, তুমি ছাড়া আমাকে কেউ স্পর্শ করে নাই। আমার পুরো মনে আছে। আয়ান, বলো না, সেদিন তুমি আমার সাথে ছিলে না। জাস্ট শাট আপ। নদী, তুই থামবি? বাজে বকা বন্ধ কর। আয়ান বাবা, রাগ না করে এখানে বসো। আমার মেয়ের জন্য আমরা লজ্জিত। কার সন্তান পেটে রেখেছে আল্লাহ ভালো জানে। এইটা আপনার সন্তান? আয়ান, এটা আমাদের সন্তান হবে। আয়ান, বিশ্বাস করো, এটা তোমার সন্তান। ওরা আমার কথা কেউ বিশ্বাস করে না। আমার মনে আছে, তুমি ছিলে আমার সেকেন্ডতম পরপুরুষ যে আমাকে ছুঁয়েছিল। আরহাম আমাদের দুজনের সন্তান। নদীর কথা শুনে আয়ন বাচ্চাটার দিকে তাকালো। বাচ্চাটা নদীর কোলে বসা থেকে খেলছে ছোট ছোট বল দিয়ে। আয়ান নদীর কাছে যেতে লাগলো। আয়ান নদীর সামনে বসে বাচ্চাটার দিকে তাকালো। বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিলে বাচ্চাটা আয়নের কোলে ওঠার জন্য এগিয়ে আসতে নিল। পড়ে যাবে যাবে আয়ন ধরে ফেলো। আয়ন কোলে নিয়ে বলল, এটা কি সত্যি আমার ছেলে? আল্লাহর কসম করে বলছি আয়ান, এটা আমাদের সন্তান। আচ্ছা আয়ান, তুমি ডিএনএ টেস্টও তো করাতে পারবে। এইটা করলে তো সত্যিটা বের হয়ে যাবে। ডিএনএ দরকার নাই। আমার সন্তান যদি হয়ে থাকে তাহলে আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে যাব। তাতে আমি কি করব? আমার সন্তানকে আমি আমার কাছে নিয়ে রাখবো। আয়ন বাচ্চাটাকে নিয়ে চলে যেতে নিলে নদী আয়নের শার্ট খামছে ধরে বলল, আয়ান, এসব কি বলো? আয়ান, আরহাম ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, কেউ আমার আপন না। আয়ান, দয়া করে এমন কাজ করো না। আমি ওকে ছাড়া নিঃস্ব হয়ে যাব। আল্লাহর দোহাই লাগে, এমন কাজ করো না। আমার সন্তানকে আমার থেকে আলাদা করে দিও না। আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। ওকে ছাড়া আমার পুরো দুনিয়াটা অন্ধকার। আমার বেঁচে থাকার মূল কারণ আরহাম। দয়া করে তুমি ওকে আমার থেকে কেড়ে নিও না। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আর সেখানে আপনার কাছে আমার ছেলেকে কেন রাখবো? আমাকে মেনে নিতে পারেন নাই, সেখানে আমার ছেলেকে মেনে নিয়েছেন। এইসব ভাবতেও হাসি পায়। আয়ান, আমার উপরে তোমার রাগ আছে, আমি জানি। দয়া করে সেই রাগের কারণে আমার সন্তানকে আমার থেকে নিয়ে যেও না। আয়ন শুনল না। বাবুকে নিয়ে চলে যেতে নিলে নদী আয়নকে ধরতে গিয়ে হুইল চেয়ার থেকে পড়ে গেল। সবাই নদী বলে চিৎকার দিল। আয়ন শুনল না। সাথে দরজার সামনে গেলে নদী কান্না করতে করতে বলল, আয়ান, আমার সন্তানকে নিয়ে যেও না। আয়ান, আমি তোমার কাছে আমার সন্তানকে ভিক্ষা চাচ্ছি। আমার থেকে কেড়ে নিও না। আমাকে তুমি ক্ষমা করে দাও। দয়া করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। আয়ন কোনো কথা না শুনে চলে গেল। নদী জোরে জোরে চিৎকার করতে লাগলো। আয়ন চলে গেল। নদী হাওমা করে কান্না করতে লাগলো। আয়ন বাবুকে নিয়ে দোকান থেকে পেসিফায়ার কিনে দিল। রিক্সা নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গেলে আয়নের কোলে বাচ্চা দেখে আতিয়া অবাক হয়ে গেল। এই আয়ান, এই বাচ্চা কার? আমার। কি তোর? মানে তুই পাগল হয়েছিস নাকি? এই যার বাচ্চা দিয়াই, মা ছাড়া বাচ্চাটা থাকবে না। যা রেখে আয়। পাগলটা সত্যি, এই বাচ্চা আমার। যাই হোক আপু, তুমি তো ডাক্তার, তুমি এই বাচ্চা আর আমার ডিএনএ টেস্ট করতে পারবে? আয়ান, সব কিছুতে কিন্তু ফাজলামি ভালো লাগে না। সব কিছুর লিমিট আছে কিন্তু। আপু, আমাদের ডিএনএ টেস্ট করাও। আমি সত্যি সিরিয়াস, এইটা আমার সন্তান। আমার বউ বলল, বাট তারপরও বিশ্বাস হয় না। কারণ ওই মহিলার আবার হ্যালুসিনেশন হয়, আবার নিজের আগের জামাইকে ভেবে আবার কি করছে মনে হয়। এইটা কেমন কথা? আচ্ছা, তুই যদি সিরিয়াস হোস তাহলে আমি আমার ফ্রেন্ডদের কাছে পাঠাচ্ছি। আতিয়া বাবুর একটা চুল নিল, আয়নের চুল নিল। বাবু কান্না করলে আয়ন সামলাতে লাগলো। বাবুর কান্না থামার নামগন্ধ নাই। আতিয়া বাবুকে কোলে নিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে বলল, বাবুকে শুয়ে দে, আমি হসপিটালে যাচ্ছি। ওকে। আয়ন বাবুকে নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বাবুকে আস্তে আস্তে শুয়ে দিল। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বাবুর পাশে বসে থেকে দেখতে লাগলো। আয়নের দুলাভাই এসে বসে বলল, আয়ান, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জি দুলাভাই বলেন। তুমি এভাবে এই বাচ্চাকে নিয়ে এসে ঠিক করো নাই। একটাই মা, ছোট সন্তানকে রেখে কখনোই ঘুমাতে পারবে না। তুমি 2 বছর তার সাথে ছিলে না, হুট করে গিয়ে নিয়ে আসলে। ব্যাপারটা খুব খারাপ দেখাচ্ছে। ভালো করছি দুলাভাই। ওই আমাকে কম কষ্ট দিয়েছে নাকি? কষ্ট দিয়েছে। আয়ান, আমি যদি বলি তুমি তোমার স্ত্রীকে কেমন ভালোবাসলে, কেমন সময় দিলে, যে সেই তার প্রথম স্বামীকে ভুলতে পারলো না।
শোনো, তোমার বোনও অন্য একজনকে ভালোবাসতো। তুমি ছোট ছিলে, দূরে থাকায় কিছু জানো না। তোমার বোন বিয়ের পরেও ওকে ভুলতে পারতো না। ওর সাথে কথা চালিয়ে গেছে, দেখা করেছে, কিন্তু আমি অল্প অল্প বুঝলেও ওকে কখনো কিছু বলতাম না। যখন আমি দেখেছি ফোনে বেশি ব্যস্ত থাকে, তখন আমি ওর প্রতি ভালোবাসা, কেয়ারিং বাড়িয়ে দেই। তোমার আপু মাঝে মাঝে রাগে আমাকে খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিত। তুমি তোমার আপুর রাগ সম্পর্কে জানো। ওই রাগী মানুষ যে আমাকে সহ্য করতে পারতো না, আর সেই মানুষ এখন দেখো আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না। এখানে আসবে তাতেও আমাকে নিয়ে এসেছে। দুলাভাই, আমি কি করব? ওনাকে ভালোবাসা কেয়ারিং করার সময় পাইলাম না। তুমি তাকে পেয়েও 5 দিন দূরে থেকেছো, তার সাথে কোনো যোগাযোগ রাখো নাই, তার ফোন নাম্বার তোমার কাছে নাই। এখন যদি বলি তুমি কেমন স্বামী যে স্ত্রীর ফোন নাম্বার তোমার কাছে নাই? 2 দিনে তোমার তার ভালোবাসা পেতে চাও? মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন। তার সামান্য রাগ সহ্য করতে পারো নাই, আর কেমন ভালোবাসলে একবার তো ভেবেও দেখলে না। আমি যে বাচ্চাটাকে নিয়ে আসলাম, ও কি ভালো থাকবে? আসলে তোমার মাঝে ও সমস্যা আছে। তুমি ভালো স্বামী হও আগে, তারপরে অন্যকে দোষ দিও। থাকো, আসছি। আর কথাগুলো ভেবে দেখো, তুমি আসলে একজন ভালো স্বামী তো। দুলাভাই কথাগুলো বলে চলে গেল। অ্যান নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। অ্যান অনেকক্ষণ ভাবতে লাগলো। অ্যান শান্তিতে শুয়ে থাকতে পারলো না। বারবার একটাই কথা কানে আসতে লাগলো, আসলে তুমি একজন ভালো স্বামী তো। অ্যান মাথায় চাপ দিয়ে ধরে বলল, উফ, আমি ভালো স্বামী হতে চেয়েছিলাম, আমাকে হতে দেয় নাই। অ্যান নিজের সাথে যুদ্ধ করতে করতে অনেকক্ষণ চলে গেল। সারা রাত আয়নে ঘুম হইল না। রাত 12টায় আতিয়া আয়নের রুমে এসে বলল, আয়ান। অ্যান আতিয়ার কণ্ঠ পেয়ে সাথে সাথে বলল, আপু কি রিপোর্ট আসলো? আতিয়া খুশি হয়ে বলল, ভাই, ওই সত্যিই আমাদের বংশের ছেলে? ভাই, ওই সত্যিই তোর সন্তান? আতিয়ার কথা শুনে আয়না খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ন আতিয়াকে জড়িয়ে ধরল। আতিয়া আয়নের মাথায় হাত দিয়ে বলল, ভাই, তুই নদীর সাথে নিজের সম্পর্ক ভালো করে নে। বাবা মা দুইজন 2 ডালে থাকলে মাঝখানে সন্তান চাপে পড়ে যায়। দেখোস নাই আমাদের গ্রামে একজন বাবা মায়ের কারণে আত্মহত্যা করে মরে গেল? না আপু, আমি আমার সন্তানকে ওই রকম জীবন দিব না। আর দুলাভাইয়ের কথাই আমি বুঝতে পারছি, আসলে আমি স্বামী হিসেবে ব্যর্থ ছিলাম। 2 দিনে কিভাবে একজন আমাকে ভালোবাসবে? তাকে তো সময় দেওয়ার দরকার ছিল। তুই বাবুকে নিয়ে ওর আম্মুর কাছে দিয়ে আয়। ওকে আপু। আয়ন তুলিকে কল দিয়ে জেনে নিল নদী কোথায় আছে। শুনে আয়ন বাচ্চাটাকে নিয়ে বাইরে গেল। ড্রাইভারকে ঠিকানা দিয়ে দিল। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আয়নর ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো, আর খুশিতে চোখের পানি বের হতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, বাবা হওয়ার সুখ যে এত সুন্দর, আগে জানলে আমি তোর আম্মুর পায়ে ধরে হইলেও তোর পাশে থাকতাম। আমি আর তোকে একা রাখবো না, আমি তোর কাছে থাকবো। যেভাবে হোক তোর আম্মুকে আমার বশে করা লাগবেই। আয়ন আরহামের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলো। আয়ন গেট খোলার জন্য বলে দারোয়ান আয়নকে দেখে অবাক হয়ে গেল। তাড়াতাড়ি করে গেট খুলে দিল। আয়ন গাড়ি থেকে নেমে বলল, আপনি চলে যান। আয়নের কথা শুনে চলে গেল। আয়ন বাবুকে নিয়ে সদর দরজার কাছে গিয়ে কলিং বেল চাপতে লাগলো। কাজের লোক দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকতে দেখে নদী কান্না করছে, চিল্লাপাল্লা করছে। নোভার আব্বু আম্মু সামলানোর চেষ্টা করছে। আয়নের দিকে চোখ গেলে নদী উঠে আয়নের কাছে আসতে গিয়ে পড়ে যেতে নিবে। সাথে সাথে আয়ন দৌড়ে গিয়ে ডান হাত দিয়ে ধরে ফেলল। আয়ন নদীকে বসিয়ে দিল। নদী আয়নের হাত থেকে বাবুকে নিয়ে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। আয়ানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ রে বাবা, তুমি ফিরতে এসেছো? তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব। নদীর আম্মু কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। আয়ান নদীর আম্মুর সামনে গিয়ে বলল, আন্টি কান্না করেন না, সরি, আমি রাগের মাথায় নিয়ে গেছিলাম। আয়ান, ধন্যবাদ। নদীর আব্বুর কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। আয়ন খুশিতে বলল, আঙ্কেল, আপনি আমার সাথে কথা বলেন, তাহলে নিয়ে গিয়ে ভালো করছি। আপনি তো আমার সাথে শান্ত কণ্ঠে কথা বলবেন। আয়নের কথা শুনে সবাই হেসে দিল, নদী বাদে। নোভা কান ধরতে গিয়ে না ধরে পড়ল, ফাজলামি এখনো যায় নাই, ফাজিল একটা। হি, আপু হাত সরান। কি আমাকে আপু বলছিস? বা অনেক পরিবর্তন হয়েছে। হি। নোভা, রুমে যাব। আমি নিয়ে যাচ্ছি।
আয়ন সবাইকে অবাক করে দিয়ে নদীকে কোলে তুলে নিল। বাবু শুদ্ধ। নদী বলল, কি করছো? চুপ। আয়ন নদীকে আর বাবুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। বাবু নদীর বুকের ওপর ঘুমিয়ে আছে। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, পড়ে যাবে তো, আমার হাত ধরে নিয়ে যাও। অত দুর্বল শরীর আমার না যে বউ বাচ্চাকে নিতে পড়ে যাব। আইসে শক্তিশালী। আয়ন কিছু না বলে সোজা রুমে চলে গেল। নদীকে খাটে বসিয়ে দিয়ে আয়ন হাত নাড়াতে লাগলো। নদী বলে উঠল, এখানে বসো। আয়ন বসতেই নদী বাবুকে খাটে শুইয়ে দিল। নদী আয়নের হাত নিজের কাছে নিয়ে এসে হাত টিপে দিতে লাগলো। আয়ন অবাক হয়ে তাকালো। আয়ন নদীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। নদী বলতে লাগলো, এইভাবে নিয়ে আসার কি খুব দরকার ছিল? আপনার পায়ে কি হয়েছে? আর হুইল চেয়ারে কেন? অ্যাক্সিডেন্ট করছিলাম। কবে? বাবু একটু অসুস্থ হয়েছিল, আম্মুর সাথে হসপিটালে নিয়ে গেছিলাম। আসার সময় হুট করে একটা গাড়ি সোজা ধাক্কা মারে। সবাই ভেবেছিল মরে গেছি। আমাকে হসপিটালে নিয়ে গেল, বেঁচে উঠলেও বাট হাঁটতে পারি না। এইটা নিয়ে আমার দুঃখ নাই। কোলে থাকতো, শুধু একটা জিনিস ভাবি, যদি বাবু আমার কোলে থাকতো তাহলে কি হইতো। আপনি কি কখনো ঠিক হবেন না? চিকিৎসা চলছে, সকাল সকাল হাঁটাহাঁটি করতে বলেছে, আগের থেকে অনেকটাই কমেছে। ধরে হাঁটাতে হয় নাকি? হ্যাঁ। হয়েছে, আপনার হাত ব্যথা করবে পরে। আর তখন পড়ে গেছিলেন, ব্যথা পাইছেন কোথাও? অল্প পাইছি পায়ে, সমস্যা নাই। তুমি কি চলে যাবে নাকি? চলে কেন যাব? এখানে থাকবো। কি এখানে থাকবে মানে? এক কথায় ঘর জামাই থাকবো। শুধু পরীক্ষা দিতে যাব, এখানে থাকবো, এখানে পড়বো। হঠাৎ এই প্ল্যান কেন? আমি নিয়ত করে নিয়েছি, যত যাই হোক বউ আর বাচ্চার থেকে দূরে যাব না। তুমি কি সত্যিই বিশ্বাস করো আমায়? সবাই তো আমাকে বিশ্বাস করে না। ওই আমার সন্তান, এইটা আমি জেনে গেছি। আরও কনফার্ম হওয়ার জন্য আমি ডিএনএ টেস্ট করছি। কি এত তাড়াতাড়ি কেমনে? আমার বোন একজন ডাক্তার, আর এখানে আপুর বান্ধবী আছে, উনি করছে। ও আচ্ছা। শুয়ে পড়েন, অনেক কান্না করছেন। পোশাক পরিবর্তন করব, তুমি একটু নিচে একজনকে পাঠিয়ে দিবে। আমি আপনার জামাই, আর আমি আপনার সব আগেই দেখছি। এত শরম কি আছে? আমি পরিবর্তন করে দিব। আসলে আয়ন কোনো কথার সুযোগ না দিয়ে দরজার সামনে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, কি পরবেন, শাড়ি নাকি নাইট ড্রেস? 3 পিস আছে দেখো। ওয়েট। আয়ন 3 পিস বের করে নদীর কাছে আসলো। আয়ন নদীর কাছে এসে শাড়ি বুকের উপর থেকে আঁচল সরাতে নদী লজ্জায় হাত দিতে গেলে আয়ন বলে উঠল, কি আজব, বললাম তো আপনার সব দেখছি, এত লজ্জা পাওয়ার কি আছে? দূর, চুপ করবে। 2 বছর আসছো, লজ্জা লাগবে না তো কি করবে? তোমার সাথে কি আমার বেশি কানেকশন আছে নাকি যে লজ্জা শরম চলে যাবে? তা ঠিক। আচ্ছা আমি তাকাবো না, অন্যদিকে ঘুরে খুলে দেই। আয়ন অন্যদিকে তাকিয়ে খুলে দিতে লাগলো। নদী আয়নের দিকে তাকাতে লাগলো। আয়নের হাতের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। আয়ন সব খুলে 3 পিস পায়জামা পরিয়ে দিই এক চোখ বন্ধ করে নদীর দিকে তাকাতেই নদী ফিক করে হেসে দিল। আয়ন নদীর হাসি দেখে ভুরু কুচকে তাকিয়ে থাকলো। আয়নের দিকে তাকিয়ে নদী নাকে হালকা করে টেনে দিল। আয়ন সোজা নদীর ঠোঁটে কিস করে দিল। নদী থ হয়ে গেল। আয়নের দিকে তাকালে আয়ন ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, থাকেন, ওয়াশরুমে যাই। আয়ন চলে গেল। নদী হেসে দিল। আয়ন ফ্রেশ হয়ে এসে নদীকে শুইয়ে দিয়ে নদীর পাশে শুয়ে পড়ল। নদী কিছু বলার আগেই আয়ন নদীকে জড়িয়ে ধরল। নদী বলে উঠল, আয়ান। না কিছু না, ঘুমাও। নদী কিছু বলল না। আয়ন নদীর মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমাকে কি বলতে চেয়েছো, কিন্তু একটা কথা বলি, মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে থেকে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর যেখানে ভালোবাসা নাই, সম্মান নাই, সেখানে মানুষ থাকতে চায় না, বলতে সেখানে থাকার মতো অবস্থায় থাকে না। আয়নের কথা শুনে নদী চুপ হয়ে গেল। আয়ন নদীকে ছেড়ে দিয়ে বলল, ওকে ঘুমাও, আমি জড়িয়ে ধরার জন্য হয়তো তোমার ঘুম আসবে না, ঘুমাও, অনেক কান্না করছো। আয়ন কথাগুলো বলে পাশ ফিরে শুয়ে পড়ল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আয়ান আমি তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই, কিন্তু আমি তোমাকে কোন মুখে বলবো আমি তোমাকে ভালোবাসি?
বা আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যখন আমার হয়ে থাকতে এসেছিলে তখন আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। জানো আয়ান, আমার প্রথম ভালোবাসা আমাকে বাজেভাবে ঠকিয়েছে। সেই আমার সাথে সুন্দর একটা গেম খেলেছে, সেই মৃত্যুর অভিনয় করে তার প্রথম ভালোবাসার সাথে জীবন কাটাতে ব্যস্ত সেই। অথচ আমি ওর মৃত্যুতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ফ্যামিলির সাথে কত লড়াই করেছি বিয়ে করব না বলে, ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো বলে। নদীর কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। আইন কিছুক্ষণ পর ঘুরে বলে, আমার এখন ঘুম পাচ্ছে না, একটুখানি জড়িয়ে ধরি। আচ্ছা থাক, ধরবো না, তুমি কান্না করো না তো। আইন কথাগুলো বলে নদীর চোখের পানি মুছে দিয়ে ঘুরিয়ে শুয়ে পড়তে, সাথে সাথে আইন নদীকে ধরতে গিয়েও হাত গুটিয়ে নিল। আইন এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে বাবুর কান্নার শব্দে আইন লাফ দিয়ে উঠে বলল, কি হয়েছে আব্বু, তুমি উঠে পড়ছো? আইন তাড়াতাড়ি করে বাবুকে কোলে তুলে নিল। নদী বলে ওঠে, ওর ক্ষুধা লাগছে, দাও দুধ খাওয়াই। আচ্ছা। আয়ন নদীর কোলে দিয়ে দিল। নদী দুধ খাওয়াতে লাগলো। আয়ন নদীর দিকে আর চোখে তাকালো। নদী ভুরকুচকে তাকাতে আয়ন লজ্জা পেয়ে দাঁতে দাঁত চেপে হেসে বলে, ইয়ে মানে আমি কিছু দেখি নাই, যাই ফ্রেশ হয়ে আসি, তোমাকে নিয়ে নিচে হাঁটতে যাব। আয়ন কথাগুলো বলে চলে গেল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মিটিমিটি হাসতে লাগলো আর বলতে লাগলো, ফাজিল পোলা একটা। আর ফাজিল রাতে আমাকে কিভাবে লজ্জা দিচ্ছিল, বলে কি না আমার সব দেখে ফেলেছে, ফাজিল একটা। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ন ফ্রেশ হয়ে বাহিরে আসলো। আয়ন বাবুকে কোলে নিয়ে বলল, চলো যাই, আর শুনো আমার হাত ধরো। নদী আয়নের হাত ধরল। আয়ন নদীকে আস্তে আস্তে দাঁড় করিয়ে দিল। হুইল চেয়ারে বসিয়ে দিয়ে নিয়ে যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকালে আয়ন বলল, কি হয়েছে, কিছু বলবে? তুমি আমার কাছে তোমার আব্বু আম্মু জানে? আর আমার সাথে যে ঝামেলা হয়েছে এটা কি জানে? 1 বছর আগে বলছি, আম্মু প্যারা দিচ্ছিল বৌমার সাথে দেখা করতে সময় দিতে, তখন রাগের মাথায় সবাইকে সব বলে দিয়েছিলাম। ওনারা আমার উপরে রেগে আছেন তাই না? আম্মু আপু রাগান্বিত হয়ে গেছিল, মেয়ে মানুষ বোঝই তো, বাট এখন আপু আর রেগে নাই। ও আচ্ছা। আয়ন সিটির সামনে গেলে নোভাকে দেখে বলল, বড় আফা বাবুকে নেন। নোভা আয়নের দিকে তাকিয়ে ভুরকুচকে তাকিয়ে বলল, বাসায় যাস নাই? না আর যাব না, ঘর জামাই থাকবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। দাও আমার কাছে নানু ভাইকে দাও। তুমি থাকো আম্মু, আমি নিয়ে আসছি। নোভা সিঁড়ি বয়ে উপরে উঠে বাবুকে কোলে নিয়ে বাবুর সাথে দুস্তামি করতে করতে নিচে গেল। আর নদীকে পাজা কোলা করে নিয়ে বলল, গলা শক্ত করে ধরো, না হইলে নিজেই পড়ে যাবে। নদী শক্ত করে ধরলে আয়ন নদীর পায়ের নিচ দিয়ে হাত দিয়ে নিয়ে যেতে লাগলো। আর অন্য হাত দিয়ে হুইল চেয়ার নিয়ে যেতে লাগলো। নদী ভয়ে শক্ত করে ধরে থাকলো। নদী নিচে নামতেই আয়ন নদীকে হুইল চেয়ারে বসিয়ে দিল। নোভা বলে উঠল, বাবা তোর তো দেখি ভালো শক্তি হয়েছে। শালি আর বউকে একসাথে তুলতে যেন পারি, সেই জন্য শক্তি বানাইছি। কানের নিচে বাজাবো। আয়ন নোভার কথা শুনে নোভা একেবারে কাছে গিয়ে বলল, বাজা ও। রাগ কমে গেছে তুমি বলা শুরু করছস আর গাল এগিয়ে দিয়েছস। আম্মু না থাকলে বুঝিয়ে দিতাম। আয়ন সাথে সাথে মুখ সরিয়ে বলল, লুচ্চি। নোভা রাগি লোক নিয়ে তাকাতেই আয়ন নদীকে নিয়ে বলল, চলো। আয়ন নদীকে নিয়ে বাগানে গেল। নদীকে ধরে হাঁটানোর চেষ্টা করতে লাগলো। নদী আয়নের হাত শক্ত করে ধরে হাঁটার চেষ্টা করতে লাগলো। নদী ব্যথায় কান্না করতে লাগলো। নোভা বাবুকে নিয়ে দাঁড়িয়ে বলল, ব্যায়াম আছে কিছু, ওইগুলো করা। ব্যথার ভিতরে আবার ব্যায়াম করব, ব্যথায় কান্না করতেছে। কিছু করার নেই, তাছাড়া ঠিক হবে না। আর নোবার কথা মতো সব করতে লাগলো। সব করা শেষ হইলে নদীকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে হাঁটুতে চুমু দিয়ে বলল, জান কান্না করো না, ঠিক হয়ে যাবে। দেখি কান্না করে কেউ এভাবে। আয়ন নদীর চোখের পানি মুছে দিতে লাগলো। নদীর হাত ধরে চুমু দিয়ে বলল, ঠিক হয়ে যাবে, কান্না করো না। নদী আয়নের সান্ত্বনা করা দেখে নদী খুশিতে আরো কান্না পেল। নদী আয়নের হাত ধরে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ন অবাক হয়ে গেল। আয়ন নদীকে ছেড়ে দিয়ে নদীর ঘামগুলো মুছে দিয়ে বলল, চলো বাসার ভিতরে। আয়ন নদীকে নিয়ে
বাসার ভিতরে গেল। নদীকে সোফায় বসিয়ে দিয়ে বাবুকে কোলে নিল। বাবু আয়নের কোলে গিয়ে খুশি হলো। আয়ন তাকালে সাথে সাথে হাসতে লাগলো। আয়ন দুষ্টামি করলে বাচ্চাটা হাসতে লাগলো। নদী আয়ন আর বাবুর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। রক্তের টান বলে কথা, একদিনে কত মিল হয়ে গেছে। আমার ছেলেটা কত সুন্দর বাবাকে পেয়ে। আয়ন বাবুকে নিয়ে খেলতে লাগলো। নোভা আয়নের দিকে তাকিয়ে বলল, ভাই তুই অনেক ভালো রে। হঠাৎ এই কথা কেন? বাবুকে তুই নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিস, আবার আপুর কেয়ার করছিস। আমি কোনো ভালো না, এইটা আমার সন্তান। সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু তাকালে। নোভা ভুরু কুচকে তাকিয়ে বলল, কি? এইটা কেমনে সম্ভব? যেমনে সম্ভব তেমনে। আচ্ছা চুপ করো, আম্মু কল দিচ্ছে। আম্মু জানে না আমি এখানে আছি, জানলে অনেক রেগে যাবে। আয়নের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আয়ন কলটা রিসিভ করলো। আয়ন কল রিসিভ করতেই বলল, আয়ান, তুই তোর আপুকে নিয়ে গ্রামে আয়। আম্মু কিছু হয়েছে নাকি? তোমার কণ্ঠ এমন লাগছে কেন? তোর দাদু অনেক অসুস্থ, তোকে তোর আপুকে দেখতে চাইছে। আচ্ছা আম্মু, আমি আসছি। তাড়াতাড়ি আসিস, আবার লেট করিস না। আরে করবো না, শুধু শুধু কথা শোনাও না তো। ওকে আয়। আর তোর বোনের ফোন বন্ধ কেন? আপু মনে হয় ঘুমাচ্ছে, ফোন চার্জে দিতে ভুলে গেছে, আর না হয় বন্ধ অবস্থায় চার্জ দিয়েছে। ভাই ফোন জীবনেও ভালো হবি না, রাখ ফোন, ফাজিলের দল। আচ্ছা, ভালো মানুষের মেয়ে ভালো থাকেন। কুত্তার বাচ্চা, আমার সাথে ফাজলামি করস? ও আচ্ছা, আপনি কুত্তা হয়ে গেছেন, আগে বলবেন না। আয়ন কথাটা বলে হাসতে লাগলো। আয়নের আম্মু রেখে ফোন কেটে দিল। আয়ন হাসতে হাসতে ফোন রেখে দিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, যান, আমাকে বের হতে হবে। কোথায় যাবে? গ্রামে যেতে হবে, দাদু অসুস্থ। আর এই শালিকা আমার বউয়ের খেয়াল রেখো, তাহলে আমি তোমার জন্য ভালো জামাই নিয়ে এসে দিব। লাগবে না, আমার জামাই রেডি আছে। বিবাহ করে ফেলছো নাকি? তা কাকে করলে? কার ঘাড়ে ভূতের বোঝা চাপালেন? আয়নের কথা শুনে সবাই হাসলে। নোভা রেগে গেল। নোভা রেগে বলল, আয়ানের বাচ্চা ভালো হবে, তুই আগেও আমাকে কলেজে বলছিস। আল্লাহ, এই ভূতের বোঝা কার ঘাড়ে যেতে যাবে, আর তার লাইফটাই ঝাঁকানাকা হয়ে যাবে। নোভার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর নোভার কোলে দিল। বাবুকে চুমু দিয়ে বলল, আর নদীর কাছে গিয়ে হাত ধরে বলল, সাবধানে থেকো, আমি যাচ্ছি। মানে এই না যে আমি তোমার কাছে আর আসবো না। শুনো, আমি অতীত সব ভুলে নতুন করে শুরু করতে চাই। এমন কিছু করো না যাতে আমাদের মাঝে ঝামেলা হোক। তোমার স্বামী আগেরটা নাই, এখন নিজের বাচ্চার কথা ভেবেও নিজেকে বোঝাও। ওই বেঁচে আছে? অ্যান অবাক হয়ে গেল। নদীর দিকে ভুরু কুচকে তাকালে। নদী সব খুলে বলে, তোমার অ্যাক্সিডেন্টের মধ্যে কি তাদের আবার হাত আছে নাকি? খোঁজ নিলে জানতে পারি। আমার এক্স হাজবেন্ড করছে। ওর ওয়াইফ ওকে ঠকিয়েছে, অন্য ছেলের হাত ধরে পালিয়েছে। ওই আমার কাছে আবার ফিরে আসতে চাইছিল। আমি বলেছিলাম আমার স্বামী আছে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক জড়াতে পারবো না। ডিভোর্সই দিয়ে দিয়েছে। আর ওর রাগ হয়েছে, আমাকে অনেকবার ডিস্টার্ব করেছে। আমি শুনি নাই। যখন আমার ছেলে হয়েছে তখন থেকে আরও রাগ বেড়ে গেছিল। তারপর অ্যাক্সিডেন্ট ওই করায়। খোঁজ নিয়ে জানি। এত বড় সাহস! ওর বাসা কই? বাদ দাও, পুলিশ ধরিয়ে দিয়েছিল। আচ্ছা, তুমি সাবধানে যাও। ওকে, আর আমি খুব তাড়াতাড়ি আসবো। আর আম্মুকে মানানোর চেষ্টা করা লাগবে, খুব রেগে আছে। আর তোমার ফোন নাম্বার দাও, আমি কল করব। আইন সব শুনে বলল। আইনকে নদী নাম্বার দিলে আইন সেভ করে নিল। আইন সবার দিকে তাকাতেই সবাই অন্যদিকে তাকালো। আইন কপালে কিস করে দিয়ে বলল, আর তোমার ফোন নাম্বার দাও, আমি কল করব। ভালো থাকো, শ্বশুর আব্বু আম্মু ভালো থাকেন। আর শালিকা ভালো থাকো, আমার বউয়ের খেয়াল রেখো। যা ভাগ। ওকে। আইন বাবুকে আবার কোলে নিল। বাবুকে চুমু দিয়ে বলতে লাগলো, আব্বু তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, ইচ্ছে করছে এখানে থেকে যাই, তোমার সাথে সব সময় থাকি, বাট উপায় নেই, যেতে হবে। থাকো, একবার তোমার দাদিমাকে ঠিক করে নেই, তখন আমি যেখানে থাকবো
সেখানে তোমাদের নিয়ে যাব। বাবু, একবার বাবা বলো তো। আয়নের কথার সাথে বাবুটা বলে উঠল বাবা। আয়ন তো অবাক হয়ে গেল। আয়নের খুশিতে চোখে পানি চলে আসলো। নোভা বলে ওঠে, যাক বাবা, আমি এতদিন ধরে পালছি আমাকে খালামণি বললে খা বলে। নিজের বাপকে ঠিক বাবা বাবা করছে, কি বেইমান রে। নোভার কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী বলে ওঠে, ওই কয়েকদিন ধরে বাবা বাবা বলতেছে, আমি মা বলতে বললে বাবা বাবা ভক্ত হবে এই ছেলে। হিহি, আমার আব্বু তো বুঝছে তার আম্মু তো ভালোবাসে না, তাই আমার আব্বু আমাকে ভালোবাসে, তাই না? আয়নের কথায় বাবা বাবা করতে লাগলো। আয়ন খুশি হয়ে বলে ওঠে, এই বাচ্চাকে রেখে কিভাবে যাব? আয়নের ফোনে বারবার কল আসতে লাগলো। আয়ন কল রিসিভ করতে আতিয়া বলে ওঠে, গাড়ি পৌঁছে গেছে, স্টেশনে চলে আয়। যাচ্ছি আপু, বাবু না আমাকে বাবা বলছে। আয়নের কথা শুনে আতিয়া খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। কিভাবে যে যাব? কয়েকদিন থেকে চলে আসিস, আর আম্মুর ব্যাপার তো জানোস, নিয়ে গেলে রেগে যাবে। আম্মুকে সুন্দরভাবে বোঝাতে হবে। আচ্ছা, গাড়ি এসেছে, ড্রাইভার কল দিচ্ছে। ওকে, আয়। আয়ন বাবুকে চুমু দিয়ে নোভার কোলে দিয়ে চলে গেল। নদীর আম্মু বলে উঠল, আয়ান একদম তোমার মতো দেখছি। নদী যখন তোমাকে প্রথম বাবা বলেছিল, তুমি খুশিতে অফিসে যেতে না গেলেও সারা দিন কল দিতে। প্রথম বাবা হওয়ার মাঝে যে সুখ যে হয়েছে সেই জানে। এখন দেখবে ঘন ঘন কল দিবে। যাই হোক, খেতে দাও, অফিসে যাব। নদীর আম্মু সবাইকে খেতে দিল। আয়ন গাড়িতে উঠে স্টেশনে চলে গেল। আয়ন স্টেশনে নেমে ওর আপু দুলাভাইয়ের সাথে দেখা করে ট্রেনে উঠে পড়ল। আয়ন আতিয়ার সাথে কথা বলতে লাগলো। 1 ঘন্টা গেলে আয়ন নদীকে কল দিতে লাগলো। আয়নের দুলাভাই বলল, বা শালা বাবু, ছেলে বউকে দেখি অনেক মিস করছো। ইয়ে মানে দুলাভাই, একটা বাচ্চা, একটা বউ, একটু তো মনে পড়বেই। হা হা, তোমার ভাগ্নিকে দেখো তো, ওকে ছাড়া বুঝতামও না। ওই এখন দূরে থাকে। মেয়েটাকে অনেক মিস করি, বাট সেই বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত থাকে। ওই তো অনেক ব্যস্ত মানুষ কল রিসিভ করছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। বাবু কই? নোভা ছাদে দিয়ে গেছে। ও আচ্ছা। আয়ন নদীর সাথে কথা বলতে লাগলো। আয়ন দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। দুলাভাই আতিয়ার সাথে কথা বলতে লাগলো। 3 ঘন্টা পর গ্রামে চলে গেল। আয়ন বাসায় গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন ওর দাদুর কাছে বসে থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে গিয়ে গোসল করে বের হইলে দেখে নদী কল দিয়েছে। আয়ন কল রিসিভ করলো। আয়নকে তোয়ালে পড়া দেখে নদী লজ্জা পেয়ে গেল। আয়ন খাটের সাথে ঠেকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কি করো, খাইছো? ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলের সাথে কথা বলবে নাকি? দাও। নদী ফোন সামনে ধরতে আয়ন কুচি দিলে বাবু হাসতে লাগলো। আয়ন বাবুর সাথে খেলতে লাগলো আর আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে এসে খাটে বসে প্যান্ট পরতে লাগলো। শার্ট পরতে যাবে, সাথে সাথে নদী বলল, শার্ট পরো না। নদী কথাগুলো বলে জিব্বায় কামড় দিল। আয়ন ভুরকুচকে তাকালে নদী লজ্জা পেয়ে গেল। আয়ন ফিক করে হেসে দিল। আয়ন শার্ট রেখে দিল। নদী বলল, তোমার রুমটা আমাদের দেখাও। ওয়েট। অ্যান পিছনে ক্যামেরা দিলে বাবু কান্না করতে নিলে সাথে সাথে অ্যান সামনে ক্যামেরা দিয়ে বাবুর সাথে ফুচি খেলতে লাগলো আর পুরো রুম দেখতে লাগলো। নদী বেশ অবাক হয়ে বলল, তোমার রুমটা তো আমার রুমের থেকে অনেক বড় আর অনেক সুন্দর, আর এত দামি জিনিস। আয়ন হেসে খাটের সাথে ফোন রেখে বলল, তোমার পছন্দ হয়েছে নাকি? নদী কিছু বলবে সাথে সাথে রুমে আয়নের আম্মু ঢুকে পড়ল। নদীকে দেখে আয়নের আম্মু রেগে গেল, চিৎকার দিয়ে বলল, আয়ান, এইসব কি হচ্ছে? তুই ওই মেয়ের সাথে কথা কেন বলছস? আয়ন চমকে উঠল। আতিয়া পাশের রুম থেকে দৌড়ে আসলো। আতিয়া উঠল, আম্মু, আম্মু শান্ত হও। আম্মু দেখো তোমার নাতি। আম্মু দেখো তোমার নাতি। বাবু দাদু বলো। আতিয়া বলে উঠল। আয়নের কথা শুনে দাদু বলে। আয়নের আম্মু অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকাতেই আয়ান বলল, আম্মু ওই আমাদের সন্তান। সত্যি? হ্যাঁ আম্মু। আন্টি আমাকে ক্ষমা করে দেন, আমি জানি রাগ করা স্বাভাবিক। আমি দাদিমা হয়ে গেছি বলো নাই কেন? আর তুই কেন বললি না?
আর তুই আমার ছেলেরে ভালোবাসোস না, তা কেন বাচ্চা নেছস? আন্টি, আমি অন্ধভক্ত হয়েছিলাম। আমি আর আমার সংসার ভাঙার কথা তো দূর, আর কল্পনাও করি না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা বার সুযোগ দেন। আমি আপনাদের ভালো বৌমা হওয়ার চেষ্টা করব। ভালো বৌমা হতে হবে না, আমার ছেলেকে ভালো রাখলেই চলবে। আয়ান নদী লজ্জা পেয়ে গেল। বাবু বলে উঠল, তুমি থাকো, তোমার শ্বশুরকে একবার দেখাই। আমার নাতিকে কিভাবে নিয়ে আসতে হবে সেটা ওর দাদা করে নেবে। আয়নের আম্মু খুশি হয়ে নিচে গিয়ে সবাইকে ডেকে বাবুকে দেখাতে লাগলো। সবাই খুশি হয়ে নদীর আব্বু আম্মুর সাথে বলতে লাগলো। তাদের সাথে কথা বলা শেষ করে আগামীকাল বড় অনুষ্ঠান করে বাবুকে নিয়ে আসবে বলে দিল। আয়নকে ফোন দিলে আয়ন রুমে চলে গেল। নদী বলে উঠল, আয়ান, তোমার দাদুর নাম করা ব্যবসায় তুমি তো আগে বলো নাই। দাদুকে এত সম্মান কেন দিচ্ছ? আয়ান, তোমার দাদু নাম করা ব্যবসায়ী, তুমি তো আগে বলো নাই। তোমার ধারণা আছে ওনার কত নাম ডাক? আমাদের বিজনেস ওনার কাছে কিছুই না, বাট তোমার আব্বু আমাদের কোম্পানিতে ছিল, একটা তো আমাদের সৌভাগ্য। ও আচ্ছা, বাদ দাও, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। দুজন কথা বলা শেষ করলো। আগামীকাল সবাই নদীদের বাসায় চলে গেল। সবাই আনন্দ করে সবাইকে নিয়ে চলে আসলো। বাবুকে নিয়ে সবাই পাড়াপাড়ি দিয়েছে। নদীর আব্বামু সবার সাথে গল্প করতে লাগলো। রাত 12টার দিকে আয়ন রুমে গেল। আয়ন রুমে গেলে নদী আয়নের দিকে তাকালো। আয়ন নদীকে বলল, কি ম্যাম, থাকতে পারবেন এই বাসায়? আপনি যেখানে আছেন আমিও সেখানে। তাই নাকি? হ্যাঁ, আগে এদিকে একটু আসেন তো। আয়ন এগিয়ে গেলে নদীর সাথে সাথে এক টান দিয়ে শার্ট খুলে ফেলল। আয়ন কিছু বলার আগে নদী আয়নের বুকে কিস করতে লাগলো। আয়নকে খাটে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। আয়ন বলে উঠল, 2 বছরের আদর একদিনে করবে নাকি? চুপ করো, তুমি কত খারাপ। আমাকে আগামীকাল নিজের দেহ দেখিয়ে আমাকে পাগল করে দিয়েছিলে, আর এখন কাছে পেয়েছি, আমি তোমাকে ছাড়বো? একদম না, রেপ করব তোমাকে। নদীর কথা শুনে আয়ন হাসতে লাগলো। আয়ন নদীকে নিচে ফেলে দিয়ে বলল, ম্যাম, আমি যদি ধর্ষণ করি তাহলে কি আমার পাপ হবে? না। দুজন হেসে ফেলল। দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।